how to modify or adjust dosage during special situation like pregnancy and lactation hote pare, hepatic and renal failure or hepatic or renal compromise patient, and elderly patient, and in case of children how the drug dose should be modified accordingly. ঠিক আছে, in these situations সেগুলো এর আগের দিন হয়েছে, যারা যারা ক্লাসে ছিল কয়েকজন ছিল, 5 জন মনে হয় ছিল লাস্ট ক্লাসে। ঠিক আছে, আর তাদের কাছে রিভিশন, আর যারা নতুন তাদের কাছে ক্লাস। ঠিক আছে, তাহলে প্রথমে হচ্ছে ইন কেস অফ পেডিয়াট্রিক এজ গ্রুপ, মানে হোয়াট আর দ্য ডিফারেন্ট ফ্যাক্টর দ্যাট আর কজিং ভ্যারিয়েশন ইন দ্য রেসপন্স, ড্রাগের যে রেসপন্স সেটা ভ্যারিয়েশন কখন কখন হয়, কিভাবে মডিফাই হয়। পড়েছিস, কিছু পড়েছিস? আজকে তো ক্লাসে অনেককেই প্রথম দেখছি, না তো প্র্যাকটিক্যাল ক্লাসে, ইয়েতে আমি বলতে পারবো না, থিওরি ক্লাসে বলতে পারবো না। কিছু কি পড়েছিস না আজকে একদম নতুন বই কিনেছিস? যাক, গুড সাইন। ঠিক আছে, বইয়ের নাম, লেখক কে জানিস? জানিস? শানবাগ, ওকে ঠিক আছে। আরেক স্টেপ এগুলো, তারপরে প্রিফেস টিফেস ফরওয়ার্ড কন্টেন্ট, এগুলো এগিয়েছে। প্রিফেস ফরওয়ার্ড কন্টেন্ট, তারপরে চ্যাপ্টার, সেগুলো পড়েছিস? কিছু পড়েছিস? কি কি পড়েছিস যারা নতুন? কি কি পড়েছিস মানে মোটামুটি গ্রসলি? জেনারেল ফার্মা, এটাও জেনারেল ফার্মা। আমি যে শিডিউল এ টু জেড, এটা কি জিনিস একটু বল দেখি। ড্রাগ অ্যান্ড কসমেটিক অ্যাক্ট, ওটা তো অনেক পরে, প্রবাবলি নাম্বার কেডি ত্রিপাঠি যদি থাকে তাহলে 7 নম্বর চ্যাপ্টার, প্রবাবলি এডিআর এর ওইখানে সব জায়গায় শিডিউল এইচ, ড্রাগ অ্যান্ড কসমেটিক্স অ্যাক্ট 1946, অনেক কিছু আছে, শিডিউল এইচ আছে, হ্যাঁ, ড্রাগ অ্যান্ড কসমেটিক। তার আগে কিছু নেই। হ্যাঁ হ্যাঁ, ড্রাগ নোমেনক্লেচার, হ্যাঁ এটা ড্রাগ নোমেনক্লেচার, ড্রাগ নোমেনক্লেচার, ঠিক আছে। এবার ড্রাগ নোমেনক্লেচার, হোয়াট ইজ ড্রাগ, what are the factors modifying drug action, what is pharmacokinetic, what is pharmacodynamic, এগুলো কিছু পড়েছিস? what are the factor, কোন একটা ইন্ডিভিজুয়াল নর্মাল হেলদি ইন্ডিভিজুয়াল অ্যাডাল্ট ইন্ডিভিজুয়াল তাকে যদি কোনো একটা ড্রাগ দেওয়া হয় তাহলে কি কি থাকবে, হোয়াট আর দ্য ডিফারেন্ট পার্টস অফ ফার্মাকোকাইনেটিক্স, এগুলো পড়েছিস? হ্যাঁ, কিছু পড়িসনি? হ্যাঁ, অ্যাবজর্পশন, হ্যাঁ এডিএমই ইন শর্ট সেটা বলা হয়, এডিএমই অ্যাবজর্পশন, ডিস্ট্রিবিউশন, মেটাবলিজম অ্যান্ড এক্সক্রিশন। হ্যাঁ, তারপরে আছে ফার্মাকোডাইনামিক্স, ধরো ফার্মাকোকাইনেটিক্স ও ফার্মাকো, এবার অ্যাবজর্পশন তো শর্ট, ঠিক আছে, তার মধ্যে টিহাপ আছে, বায়োঅ্যাভেলেবিলিটি, বায়োইকুইভ্যালেন্স, ভলিউম অফ ডিস্ট্রিবিউশন, প্রোটিন বাইন্ডিং, হাইড্রোফিলিক ড্রাগ, লাইপোফিলিক ড্রাগ, লোডিং ডোজ, কিছু পড়িসনি? এগুলো না পড়লে কি করে হবে? এই তো জেনারেল ফার্মা, এটা জেনারেল ফার্মা মানে এটা নয় শুরুতে যেটা বললি ড্রাগ নোমেনক্লেচার, আর লাস্টে যেটা বললি ড্রাগ শিডিউল, ড্রাগ ডিফারেন্ট শিডিউলস, এর মধ্যে অনেক কিছু আছে। হোয়াট আর দ্য ডিফারেন্ট, মানে ডিপেন্ডিং অন ইন্ডিভিজুয়াল ভ্যারিয়েবিলিটি, ইন্ডিভিজুয়াল ভ্যারিয়েবিলিটি সেটা এজ রিলেটেড হতে পারে, রেসিয়াল ডিফারেন্স হতে পারে, মেল ফিমেল ক্যাটাগরাইজেশন হতে পারে। এজ রিলেটেড মানে extremes of ages, like in case of children or in case of a geriatric population, what are the different factors that are likely to modify or that should be taken into consideration before giving a drug, কি কি আমাদের দেখতে হবে in special situation like hepatic compromise patient, renal compromise patient, heart failure patient, thyroid disorder patient, and various other types of disorder, how the drug dosing are affected in individual basis, ইন্ডিভিজুয়ালি মানে এক একটা পার্সনকে আলাদা আলাদা করে কিভাবে আমরা ড্রাগটাকে, ড্রাগ ডোজিং অ্যান্ড সিলেকশন অফ দ্য ড্রাগ অ্যান্ড ড্রাগ ডোজিংকে কিভাবে অপটিমাইজ করা যায়। হোয়াট ইজ দ্য ডেফিনেশন অফ ড্রাগ? ড্রাগের ডেফিনেশন কি ছিল? ড্রাগ ইজ এ সাবস্টেন্স অর প্রোডাক্ট হুইচ ইজ ইউজড অর ইন্টেন্ডেড টু বি ইউজড, তাই তো?
তারপরে টু মডিফাই অর এক্সপ্লোর physiological condition or pathological state, and last but not least for the benefit of the recipient. তার মানে আমাদের এই যে ড্রাগ ডোজ মডিফাই করা হচ্ছে, all are directed in one direction, that is the benefit of the recipient, যাতে তার ক্ষতি না হয়, for the negative কোনো উদ্দেশ্য থাকবে না, ঠিক আছে, টুয়ার্ডস অ্যাটিটিউডটা থাকবে পজিটিভ। তো সেই জন্য আমাদের ড্রাগ ডোজিং মডিফিকেশন অ্যান্ড ড্রাগ সিলেকশন সেটাকে যত প্রিসাইজলি কিভাবে করা যায়। যেমন তোদের একটা কোশ্চেন আসে লাস্ট, যদি তোদের এখানকার যদি ইন্টারনাল অ্যাসেসমেন্টের কোশ্চেনগুলো থাকে, বা যদি লাস্ট 10 ইয়ার্স ইউনিভার্সিটি এক্সাম প্রফ অ্যাজ ওয়েল অ্যাজ সাপ্লির যদি এক্সামগুলো ইয়েগুলো দেখি, কোশ্চেনগুলো দেখিস, তার মধ্যে একটা কোশ্চেন খুব প্রায়ই আসে, যে হোয়াই চিলড্রেন শুড নট বি কনসিডার্ড অ্যাজ মিনিয়েচার অ্যাডাল্টস, মানে বাচ্চাদের কেন অ্যাডাল্ট ভার্সন, কোনো একটা অ্যাডাল্ট ভার্সনে তারই ছোট ভার্সন হিসেবে দেখা হয় না কেন, এটা ফার্মাকোলজির অ্যাসপেক্ট থেকে তাদের দেখা হয় না কেন, ঠিক আছে, যে এমন নয় যে তার ড্রাগ ডোজিং কম লাগবে। ড্রাগ ডোজ যদি অ্যাডাল্ট পপুলেশনের 500 মিলিগ্রাম লাগে, তাহলে এর ক্ষেত্রে 200 মিলিগ্রাম বা 100 মিলিগ্রাম হয়ে গেছে, 100 মিলিগ্রাম হয়ে যাবে, দ্যাট ইজ নট সাফিসিয়েন্ট। whether a drug should be given to a pediatric, to a child or not, that also the factor, মানে what are the different factors যেটা বাচ্চাদের বড়দের থেকে আলাদা করে। একদম মোস্টলি যেটা হয় যে কতগুলো সিস্টেমকে আমাদের খেয়াল রাখতে হয়। একটা হচ্ছে দে হ্যাভ ডেফিশিয়েন্ট, যদি ইয়ে থেকে শুরু করি, ডেফিশিয়েন্ট ব্লাড ব্রেন ব্যারিয়ার, ঠিক আছে, দে হ্যাভ ডেফিশিয়েন্ট ব্লাড ব্রেন ব্যারিয়ার, তার মানে আমাদের অ্যাডাল্টদের যেরকম ব্লাড ব্রেন ব্যারিয়ার থাকে, ইন কেস অফ চিলড্রেন দ্যাট ইজ নট ফুললি ডেভেলপড, দে আর নট ফুললি ফাংশনাল অ্যাজ অ্যান অ্যাডাল্ট ইন্ডিভিজুয়াল, অ্যাডাল্টদের মতো ফুললি ফাংশনাল নয়, তাহলে ব্লাড ব্রেন মেনি ড্রাগ ক্যান ক্রস দ্য ব্লাড ব্রেন ব্যারিয়ার ইন কেস অফ চিলড্রেন, যেটা কিন্তু অ্যাডাল্টদের ক্ষেত্রে হবে না, ঠিক আছে। ড্রাগ those cannot cross the blood brain barrier in adults, that may cross the blood brain barrier in pediatric population and produces some of the effects, তার মানে এটা একটা ডেফিশিয়েন্ট ব্লাড ব্রেন ব্যারিয়ার, এটা একটা কারণ। কিডনি ফাংশন ইজ নট ফুললি ডেভেলপড, জিএফআর বিশেষ করে এটা দেখা যায় যে লেস দ্যান 1 year এজ গ্রুপ চিলড্রেনদের, তাহলে those drugs that are excreted via the renal route, দেখা গেল গ্লোমেরুলার ফিল্ট্রেশন দিয়ে এক্সক্রিটেড হয়, তাহলে তাদের এক্সক্রিশন হ্যাম্পার্ড হবে, বিকজ দে হ্যাভ লোয়ার জিএফআর, লেস দ্যান 1 year এজ গ্রুপে স্পেসিফিক্যালি এগুলো দিচ্ছি, তাহলে কিছু কিছু ড্রাগের এক্সক্রিশন হ্যাম্পার্ড হবে, অ্যান্ড দে আর লাইকলি টু প্রডিউস কিউমুলেটিভ টক্সিসিটি অন রিপিটেড ডোজিং, তাহলে বডির ভেতরে অ্যাকুমুলেটেড হতে থাকবে, অ্যান্ড দে আর প্রডিউসিং টক্সিক এফেক্টস, ঠিক আছে। হোয়াট ইজ টক্সিক এফেক্ট অ্যান্ড হোয়াট ইজ সাইড এফেক্টস? হোয়াট ইজ টক্সিক এফেক্ট অফ এ ড্রাগ? When we call it a toxic effect of a drug? Excessive বডিতে প্রেজেন্ট, টক্সিকটা মানে থেরাপিউটিক ডোজ রেঞ্জের বাইরে যদি আমি কোনো একটা ড্রাগ অ্যাপ্লাই করা হয়, ইফ এ ড্রাগ ইজ গিভেন অ্যাবভ দ্য therapeutically recommended dose, then it may produce toxic effects. থেরাপিউটিক ডোজের মধ্যে এটা না, ধরো কোনো একটা ড্রাগের ম্যাক্সিমাম ডোজ বলা আছে, কোনো একটা থেরাপিউটিক ডোজ রেঞ্জে বলা আছে যে 100 মিলিগ্রাম পার ডে, আমি যদি 200 মিলিগ্রাম পার ডে কোনো একটা ইন্ডিভিজুয়ালকে দিলাম, দ্যাট মে প্রডিউসেস টক্সিক এফেক্ট, মানে থেরাপিউটিক ডোজ রেঞ্জের উপরে যদি দিই, দ্যাট ইজ কল্ড টক্সিক এফেক্ট, ঠিক আছে, তাহলে তাদের কিউমুলেটিভ টক্সিসিটি হতে পারে। They do not have properly developed or fully developed hepatic functions as well. And liver is a major site of drug metabolism. The drug metabolism cannot occur properly in case of children. Those drugs that are metabolized in the liver, মানে যে ড্রাগগুলো লিভারে মেটাবলাইজড হতো, that cannot be metabolized fully, ঠিক আছে। তাহলে কি হবে, সেখানে কি হবে, কিউমুলেটিভ টক্সিসিটি, দেয়ার ইজ এ চান্স অফ কিউমুলেটিভ টক্সিসিটি, ঠিক আছে।
আফটার দ্য এজ অফ 1 year সেটা কিন্তু কিছুটা হলেও চেঞ্জেস হয়। আর এগুলোর এক একটা করে এক্সাম্পল একটুখানি মনে রাখতে হবে, ঠিক আছে? যেমন ক্লোরামফেনিক্যালের ক্ষেত্রে স্পেসিফিক্যালি ইন কেস অফ হোয়েন chloramphenicol given to pediatric age group patient, they are producing side effect like gray baby syndrome. Gray baby syndrome এটা মানে মনে রাখার জন্য একটু কিছু মনে রাখতে হবে। ক্লোরামফেনিক্যাল যদি অ্যাডাল্টদের ক্ষেত্রে দেওয়া হয় তাহলে কিন্তু আজ যাই হোক গ্রে বেবি সিনড্রোম দেখা যায় না, ঠিক আছে? দিস ইজ স্পেসিফিক ফর pediatric age group population. They may produce gray baby syndrome because of ineffective chloramphenicol or inadequate chloramphenicol metabolism in the liver, and they are producing cumulative toxic effect of chloramphenicol when it is administered in case of children. So it is contraindicated in the children. chloramphenicol কিন্তু বাচ্চাদের ক্ষেত্রে দেওয়া যায় না, ঠিক আছে? এটা একটা গেল। আর কি আছে? they have more predictable absorption from the rectal route of drug administration. রেকটাল রুটে বেসিক্যালি হয় ইডিয়াটিক ড্রাগ অ্যাবজর্পশন হয় একটা, মানে রেকটাল রুটে দেওয়ার হোয়াট আর দ্য অ্যাডভান্টেজ অফ গিভিং ড্রাগ ইন দ্য রেকটাল রুট? অ্যাডভান্টেজ জানিস? From where it get absorbed in the systemic circulation when a drug is administered via the rectal route, external hemorrhoid vein and internal hemorrhoid vein. If a drug is absorbed in the external hemorrhoid vein, they can pass the fast pass metabolism, but it is not the case when it is absorbed in the internal hemorrhoid vein, ঠিক আছে? এক্সটার্নাল হেমারয়েড ভেন দিয়ে যদি অ্যাবজর্ব হয় দ্যাট ক্যান পাস দ্য ফাস্ট পাস মেটাবলিজম, ঠিক আছে? লিভারে ফাস্ট পাস মেটাবলিজম বা পোর্টাল সার্কুলেশন দিয়ে ওটা যায় না, ওটা বাইপাস করে যায়, ঠিক আছে? তাহলে কিন্তু বড়দের ক্ষেত্রে যেটা হয়, অ্যাডাল্টদের ক্ষেত্রে যেটা হয়, রেকটাল রুট অফ ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশনের ক্ষেত্রে ইডিয়াটিক ড্রাগ অ্যাবজর্পশন দেখা যায়, ইন্ডিভিজুয়াল ইন্ট্রা ইন্ডিভিজুয়াল ভ্যারিয়েবিলিটি দেখা যায়, অ্যাজ ওয়েল অ্যাজ ইন্টার ইন্ডিভিজুয়াল ভ্যারিয়েবিলিটি। দেয়ার ইজ নো প্রেডিক্টেবল drug response or বলতে পারিস drug absorption from the rectal route in case of adult individual, but চিলড্রেনদের ক্ষেত্রে সেটা অনেকটা প্রেডিক্টেবল, ড্রাগ অ্যাবজর্পশন প্রোফাইলটা অনেকটা প্রেডিক্টেবল ইন কেস অফ রেকটাল রুট অফ ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশন। আর এটা যেটা হয় লোকাল অ্যাডমিনিস্ট্রেশনের ক্ষেত্রে, যে দে হ্যাভ ভেরি থিন স্কিন and drug are absorbed which are applied topically, that is absorbed more readily in the systemic circulation than adult individual, ঠিক আছে? তাহলে দিস আর দ্য ফ্যাক্টরস। তাহলে কি কি ফ্যাক্টর হলো? একটা হলো ডেফিশিয়েন্ট ব্লাড ব্রেন ব্যারিয়ার একটা ফ্যাক্টর, একটা হলো কম্প্রোমাইজড বলতে পারিস নট ফুললি ডেভেলপড আর ফুললি ফাংশনাল হেপাটিক ড্রাগ মেটাবলাইজিং এনজাইম অর হেপাটিক ফাংশন, নট প্রপারলি ডেভেলপড কিডনি ফাংশন প্রপারলি ডেভেলপ করছে না, সেটা একটা। রেকটাল রুট অফ ড্রাগ অ্যাবজর্পশন that may produce some predictable drug response profile একটা, আর এটা হলো more fast absorption from the local administration like when it is applied over the skin, because they have very thin skinটা খুব থিন, সেজন্য more readily absorbed and more readily get absorbed in the systemic circulation, মানে লোকাল থেকে সিস্টেমিক এক্সপোজার কিন্তু চান্সেসটা অনেকটা বেশি। আরেকটা যেটা হয়, দে হ্যাভ রিডিউসড গ্যাস্ট্রিক অ্যাসিডিটি। গ্যাস্ট্রিক অ্যাসিডিটি আমাদের যেরকম থাকে নর্মাল অ্যাডাল্ট হেলদি ইন্ডিভিজুয়ালের ক্ষেত্রে পিএইচ কত থাকে মোটামুটি, মানে লোয়েস্ট পিএইচ কত থাকে নর্মাল? হই ওটা তো হচ্ছে আমাদের ব্লাডের পিএইচ, স্টমাকের মানে লোয়েস্ট থাকে লেস দ্যান 4, মোটামুটি ধরে নেয় 3-4 এই রেঞ্জে থাকে লোয়েস্ট, আর 7.35 থেকে 7.4 এটা আমাদের ব্লাড পিএইচ, ঠিক আছে? তাহলে বাচ্চাদের ক্ষেত্রে কিন্তু এতটা অ্যাসিডিক নয়, দে আর মোর অ্যালকালাইন টুয়ার্ডস অ্যালকালাইন, মানে 3-4 এর থেকে মোর অ্যালকালাইন, এন্ড দে হ্যাভ রিডিউসড গ্যাস্ট্রিক মোটিলিটি অলসো, গ্যাস্ট্রিক। তাহলে সেখানে ড্রাগ অ্যাবজর্পশন, যে দোজ ড্রাগ দ্যাট আর ডিপেন্ডেন্ট অন দ্য অ্যাসিডিক এনভায়রনমেন্ট, অ্যাসিডিক এনভায়রনমেন্টে ভালো অ্যাবজর্পশন হয়, সেই ড্রাগগুলো কিন্তু বাচ্চাদের ক্ষেত্রে অ্যাবজর্পশনটা কম হবে, ঠিক আছে? তাহলে দিস আর দ্য ফ্যাক্টর। এছাড়া আর কি কি ফ্যাক্টর? আফটার দ্য 1 years অফ এজ, তাহলে সেখানে কিন্তু ড্রাগ মেটাবলাইজিং ক্যাপাসিটি অফ লিভার ইজ ইনক্রিজড, তখন কিন্তু একটু বেশি ড্রাগ লাগে।
দোজ ড্রাগ দ্যাট আর, কিছু কিছু ড্রাগের ক্ষেত্রে পার্টিকুলারলি লাইক ডিজিটালিস যদি দেখা যায় তাদের ক্ষেত্রে পার কেজি হায়ার ডোজ ইজ রিকোয়ার্ড ইন পার কেজি বেসিস। দেন ইন কেস অফ অ্যাডাল্টের ক্ষেত্রে যদি ধরে নেওয়া যায়, যদি ধর 3 to 4 মিলিগ্রাম পার কেজি, ধরে নেয় 3 to 4 মিলিগ্রাম পার কেজি যদি ডিজিটালিস দেওয়া যায়, বাচ্চাদের ক্ষেত্রে সেটা মেবি 4 to 5 মিলিগ্রাম পার কেজি লাগতে পারে। ঠিক আছে, মানে পার কেজি বেসিসে হায়ার ডোজ লাগতে পারে। ঠিক আছে, বিকজ ইনক্রিজড রেনাল টিবিউলার এক্সক্রিশন অর গ্লোমেরুলার ফিল্ট্রেশন, সেখানে রেনাল ফাংশন অনেকটা ডেভেলপ করা যায় অ্যান্ড সার্কুলেশনটা, রেনাল সার্কুলেশনটা অনেকটা বেড়ে যায় অ্যান্ড জিএফআর গ্লোমেরুলার ফিল্ট্রেশন রেটও অনেকটা বেড়ে যায়। এই সমস্ত এফেক্ট কিউমুলেট করলে কি হয়, যে যে সমস্ত ড্রাগ রেনালি এক্সক্রিটেড হয় দ্যাট ইজ এক্সক্রিটেড মোর রিডিলি ইন কেস অফ চিলড্রেন হু আর এজেড অ্যাবভ দ্য 1 years কম্পেয়ার টু অ্যাডাল্ট ইন্ডিভিজুয়াল। ঠিক আছে, তাদের ক্ষেত্রে পার কেজি মিলিগ্রাম পার কেজি বেসিসে আর পার কেজি বেসিসে বডি ওয়েট বেসিসে ডোজটার রিকোয়ারমেন্ট একটু বেশি হলেও হতে পারে। ঠিক আছে, কিছু কিছু পার্টিকুলার ড্রাগ যেমন বাচ্চাদের ক্ষেত্রে ইউজ করা যায় না বিকজ অফ certain adverse drug reaction like tetracycline group of drugs should not be administered in case of children below অনেক জায়গায় 8 years, কোথাও বলা যায় 11 years, যেখানে because they are accumulated in the teeth and bone and causing deformity. Tetracycline group a drug, tetracycline, it is a broad spectrum antibiotic drug, protein synthesis inhibitor group of drug that are deposited in the bones and teeth. ঠিক আছে, সেখানে ডিপোজিট করে যায়, দে আর প্রডিউসিং ডিফর্মিটি, সেখানে ডিফর্মিটি তৈরি করতে পারে। যেমন ধরো ডেফিসিয়েন্ট ব্লাড ব্রেন ব্যারিয়ার ছিল, যদি তোমার যখন জিআই পড়ানো হবে তখন দেখবি সেখানে মেটোক্লোপ্রোমাইড বলে একটা ড্রাগ পাবি। মেটোক্লোপ্রোমাইড, ইট ইজ এ D2 ব্লকার ড্রাগ, ডোপামিন রিসেপ্টর 2 টাইপ 2 ব্লকিং ড্রাগ, ব্লকিং এজেন্ট। As they are capable of entering brain, entering CNS via crossing blood-brain barrier in case of children, they can, because they have deficient blood-brain barrier, they are producing some sort of acute dystonic reaction, dystonia produced হয় বাচ্চাদের, পেইনফুল ডিস্টোনিক রিয়াকশন। ঠিক আছে, সেটা বাচ্চাদের ক্ষেত্রে দেখা যায়, সেই জন্য বাচ্চাদের ক্ষেত্রে মেটোক্লোপ্রোমাইড শুড নট বি গিভেন। Any central D2 receptor blocking drug, they are producing extrapyramidal symptoms. Okay, extrapyramidal symptoms গুলো produce হয় in case of children. When some D2 blocking agent cross the blood-brain barrier in case of children, তাদের ক্ষেত্রে কিন্তু ডিস্টোনিক রিয়াকশন গুলো দেখা যায়। ঠিক আছে, আর কি, যেমন in case of children, they should not be exposed to any corticosteroid group of drug because they are producing growth retardation. Corticosteroid in children producing growth retardation. Similarly, কোনো অ্যান্ড্রোজেন যদি বাচ্চাদের ক্ষেত্রে এক্সপোজ করা যায়, অ্যান্ড্রোজেন এক্সপোজার হয়, তাহলেও কিন্তু গ্রোথ রিটার্ডেশন হয়, বিকজ প্রিম্যাচিওর ক্লোজার অফ এপিফাইসিস, বোনের যে এপিফাইসিস থাকে প্রিম্যাচিওরলি ক্লোজড হয়ে যায়, যার ফলে গ্রোথ রিটার্ডেশন আর হবে না, মানে লম্বায় আর বাড়বে না। ঠিক আছে, বিকজ অফ প্রিম্যাচিওর ক্লোজার। তাহলে দিস আর দ্য ফ্যাক্টর দ্যাট রিকোয়ার্স, এক হচ্ছে সিলেকশন অফ ড্রাগ অ্যান্ড ডোজিং অফ দ্য ড্রাগ। সিলেকশন অফ ড্রাগ, যেমন অ্যান্ড্রোজেন দেওয়া যাচ্ছে না, কর্টিকোস্টেরয়েড দেওয়া যাচ্ছে না, টেট্রাসাইক্লিন, ডক্সিসাইক্লিন, দিস আর দ্য গুড অ্যান্টিবায়োটিক, ব্রড স্পেকট্রাম অ্যান্টিবায়োটিক, সেটা বাচ্চাদের ক্ষেত্রে ইউজ করা যাচ্ছে না। স্টেরয়েড বাচ্চাদের ক্ষেত্রে আমি দিতে পারছি না। ঠিক আছে, কোনো D2 ব্লকিং এজেন্ট আমি ফট করে বাচ্চাদের দিতে পারছি না, বিকজ দে হ্যাভ প্রবাবিলিটি টু ক্রস দ্য ব্লাড ব্রেন ব্যারিয়ার। ঠিক আছে, পার্টিকুলার কিছু ড্রাগ আমরা বাচ্চাদের ক্ষেত্রে দিতেই পারছি না, লাইক ক্লোরামফেনিকল, বিকজ দে হ্যাভ ইনএফিশিয়েন্ট বা ইনঅ্যাডেকুয়েট ড্রাগ মেটাবলাইজিং এনজাইম ইন দ্য লিভার। তাহলে দিস আর দ্য ফ্যাক্টরস, ঠিক আছে, যেটা বাচ্চাদের ক্ষেত্রে ড্রাগ সিলেকশন অ্যান্ড ড্রাগ ডোজিং মডিফিকেশনটাকে হেল্প করবে। ঠিক আছে, নেক্সট হচ্ছে এল্ডারলি পপুলেশন। এল্ডারলি পপুলেশনদের ক্ষেত্রে হোয়াট আর দ্য ফ্যাক্টরস দ্যাট আর রিকোয়ার্ড অ্যাটেনশন, কোন কোন ফ্যাক্টর অ্যাটেনশন দিতে হবে? একটা হচ্ছে ঠিক আছে, সেটা আসছে এল্ডারলিদের ক্ষেত্রে যদি কোমরবিড কন্ডিশন না থাকে। অনেক সময় তো কোমরবিড, অনেক এজেড ইন্ডিভিজুয়াল আছে যাদের কোনো অ্যাজ সাচ সেরকম কোনো ডিসঅর্ডার নেই বা কোনো রকম প্রবলেম নেই, এমনিই আছে। ঠিক আছে, মানে এবার বলতে অ্যাজ উই গ্রো ওল্ডার রেনাল ফাংশন ইজ ডিক্রিজড।
রেনাল ফাংশন এটা ডিক্রিজ, হেপাটিক ফাংশন ডিক্রিজড হয়ে যায়। তাহলে রেনাল ফাংশন যদি ডিক্রিজড হয়ে যায়, ড্রাগ দ্যাট আর এক্সক্রিটেড ভায়া দ্য রেনাল রুট, তাহলে সেই সমস্ত ড্রাগগুলোকে আমাকে ড্রাগ ডোজ টেইলর করতে হবে আর মডিফাই করতে হবে অ্যাকর্ডিং টু দ্য ক্রিয়েটিনিন ক্লিয়ারেন্স অফ দ্যাট ইন্ডিভিজুয়াল। ক্রিয়েটিনিন ক্লিয়ারেন্সের উপর আমাকে দেখে সেটা মডিফাই করতে হবে। স্ট্রেপ্টোমাইসিনের ডোজিং যেমন মডিফাই করা হয় অ্যাকর্ডিং টু দ্য এজ, ঠিক আছে। স্ট্রেপ্টোমাইসিন ডোজ ইজ মডিফাইড অ্যাকর্ডিং টু দ্য এজ। অ্যাডাল্টদের ক্ষেত্রে একরকম, হেলদি অ্যাডাল্টদের ক্ষেত্রে একরকম, আফটার দ্য এজ অফ 50 ইয়ার্স একরকম, আফটার দ্য এজ অফ 75 ইয়ার্স স্ট্রেপ্টোমাইসিনের ডেইলি ডোজ সেরকমভাবে মডিফাই করা হয়। হেপাটিক ফাংশন is also got compromised. Hepatic function, drug metabolizing enzyme got compromised, reduced function. তাহলে drug that are metabolized in the liver and excreted via the বলতে পারিস হেপাটিক রুট, তাহলে সেই সমস্ত ড্রাগগুলোকে আমাকে ডোজিং মডিফাই করতে হবে। বেসিক্যালি কিসের উপর ডিপেন্ড করে? নট অনলি দ্য হেপাটিক ড্রাগ মেটাবলাইজিং এনজাইম, লিভার ইজ অলসো এ সাইট অফ production of different protein like albumin. Albumin is a protein that is present in the plasma. It is a plasma protein, albumin, and albumin is a basic protein, মানে প্রোটিনের মধ্যে বেসিক নেচার। তাহলে দ্যাট আর বাউন্ড টু ড্রাগ দ্যাট আর অ্যাসিডিক ইন নেচার। তাহলে যদি টোটাল এই যে ড্রাগ অ্যালবুমিনের কনসেন্ট্রেশন যদি কমে যায়, তাহলে কি হবে অ্যালবুমিনের? তাহলে অ্যাসিডিক ড্রাগের ফ্রি কনসেন্ট্রেশন, মানে ড্রাগ দ্যাট ইজ ইন দ্য আনবাউন্ড ফর্ম, সেটা চান্সেসটা বেড়ে যাওয়ার চান্সেসটা বেশি। তাহলে সেখানে আগে ড্রাগ ডোজিং, মানে ড্রাগ আর দ্যাট আর বাউন্ড টু অ্যালবুমিন, সেই ড্রাগগুলোকে আমাকে কমিয়ে দিতে হবে। বিকজ ফ্রি ড্রাগ কনসেন্ট্রেশনটাই হচ্ছে অ্যাক্টিভ ড্রাগ দ্যাট আর প্রডিউসিং থেরাপিউটিক রেসপন্স, দ্যাট আর রেসপন্সিবল ফর প্রডিউসিং থেরাপিউটিক রেসপন্স, যেটা হচ্ছে ফ্রি ড্রাগ কনসেন্ট্রেশন। এটাই ডিপেন্ড করে। বাউন্ড ড্রাগ কিন্তু অ্যাক্টিভ ড্রাগ বাট দ্যাট আর নট প্রডিউসিং দ্য থেরাপিউটিক রেসপন্স। তাহলে ফ্রি ড্রাগ কনসেন্ট্রেশন যদি বেড়ে যায়, তাহলে সেটাকে কমাতে গেলে কি হবে? তা আমাকে ড্রাগ ডোজিংই কমাতে হবে। তাহলে সেটা একটা। আর কি হতে পারে? আর হচ্ছে যত বয়স বেড়ে যায় তত হচ্ছে কি হয়, আমাদের মাসেল মাস কমতে থাকে, ঠিক আছে। তাহলে সেখানে ভলিউম অফ ডিস্ট্রিবিউশনে কিছুটা চেঞ্জ হয় ইন কেস অফ লাইপোফিলিক ড্রাগ অ্যান্ড হাইড্রোফিলিক ড্রাগের। লাইপোফিলিক ড্রাগ আমাদের হচ্ছে যেহেতু লিপিড পার্সেন্টেজটা অনেকটা বেড়ে যায় বা ফ্যাট পার্সেন্টেজটা অনেকটা বেড়ে যায় ইন কেস অফ এজিং অ্যাডাল্টস, মানে যারা অলরেডি জেরিয়াট্রিক পপুলেশন, তাদের ক্ষেত্রে কিন্তু লিপিড প্রপোর্শনটা বা ফ্যাট প্রপোর্শনটা, বডি ফ্যাট প্রপোর্শনটা বেশি। সো লিপিড সলিউবেল যে ড্রাগ, তাদের ক্ষেত্রে যে অ্যাপারেন্ট ভলিউম অফ ডিস্ট্রিবিউশনটা কিন্তু অনেকটা বেড়ে যাবে লিপিড সলিউবেল ড্রাগের। তাহলে সেখানে একটা তাহলে টিস্যু অ্যাকুমুলেশন, ড্রাগ ইজ অ্যাকুমুলেটেড উইদিন দ্য টিস্যু, তার চান্সেসটা অনেকটা বেড়ে যাবে ইন কেস অফ লাইপোফিলিক ড্রাগ। তাহলে সেখানে আমাদের মাথায় রাখতে হবে এই ব্যাপারটা, ঠিক আছে, যে লাইপোফিলিক ড্রাগ দিচ্ছি না হাইড্রোফিলিক ড্রাগ। আরেকটা যেটা হয় লিভারের ক্ষেত্রে, এল্ডারলি পপুলেশনের ক্ষেত্রে পার্টিকুলার কিছু ড্রাগের ক্ষেত্রে রেসপন্স একটু অল্টার্ড হয়। যেমন ডিজিটালিসের এফেক্ট ইজ মোর সেন্সিটিভ হোয়েন দ্য পিপুল গট এজেড। একটা 40 ইয়ার্সের এজের কোনো কারণে আমি ডিজিটালিজ হয়, এখন কয়েকটা কারণের জন্য ইউজ করা হয়, সেই কারণের জন্য ডিজিটালিজ যতটা এফেক্ট করবে, সেম থেরাপিউটিক রেসপন্স উইল বি প্রডিউসড ইন এ 65-year-old individual by giving him or her lesser dose. তাহলে ইনক্রিজিং এজ উইল প্রডিউস ইনক্রিজ সেন্সিটিভিটি টু ডিজিটালিস। এজ যত বাড়বে ডিজিটালিসের প্রতি ড্রাগ সেন্সিটিভিটি ইন্ডিভিজুয়ালসের কিন্তু ততটা বাড়তে পারে। তাহলে সেটা আমাদের মাথায় রাখতে হবে যে একটা অ্যাডাল্টদের ক্ষেত্রে আমি যে ডোজ ইউজ করছি, আমাদের যদি জেরিয়াট্রিক পপুলেশনের ক্ষেত্রে কিন্তু সেই ডোজ ইউজ করলে অসুবিধা হওয়ার চান্সে, অ্যাডভার্স ড্রাগ রিয়াকশনের প্রবাবিলিটিটা অনেক বেশি, থেরাপিউটিক রেসপন্স এক্সিড করে যাওয়ার চান্সেসটা অনেকটা বেশি। আবার উল্টো রেসপন্সও হয়, যেমন বিটা ব্লকার গ্রুপ অফ ড্রাগ, বিটা ব্লকার গ্রুপ অফ ড্রাগ or any type of adrenergic agonist or antagonistic drug will produces lesser effect in the older individual. তাহলে বিটা ব্লকার, যে বিটা ব্লকার কি করে? বিটা ব্লকার, হোয়াট ইজ দ্য এফেক্ট অফ বিটা ব্লকার অন হার্ট? কমিয়ে রাখে। নেগেটিভ আয়োনোট্রপিক এফেক্ট, নেগেটিভ ক্রোনোট্রপিক এফেক্ট, তাই তো?
তাহলে এটা কিন্তু একটা 40 ইয়ার এজ গ্রুপে যেটা হার্ট রেট কমাচ্ছে, যতটা হার্ট রেট কমাচ্ছে সেম ডোজে যদি কিন্তু একটা ওল্ডার ইন্ডিভিজুয়ালে দেওয়া হয়, দে আর প্রডিউসিং লেস এফেক্ট অর লেসার এফেক্ট। ঠিক আছে, তাহলে এটা বিটা ব্লকারের ক্ষেত্রে স্পেসিফিক্যালি দেখা যায়। ঠিক আছে, সিএনএস ডিপ্রেশন ড্রাগ যেটা দেওয়া হয় তাদের ক্ষেত্রে কিন্তু সিএনএস ডিপ্রেশন ড্রাগ উইল প্রডিউস মোর এফেক্ট ইন কেস অফ ওল্ডার ইন্ডিভিজুয়ালস। ঠিক আছে, যেমন ধর এনি টাইপ অফ সিএনএস ডিপ্রেশন ড্রাগ লাইক মরফিন হতে পারে, বেনজোডায়াজিপিন হতে পারে, বারবিচুরেট, দে আর প্রডিউসিং লাইকলি টু প্রডিউস lesser effect in a higher effect in the older individual। they are more sensitive to older individuals। ঠিক আছে, তাহলে এই ব্যাপারগুলো এল্ডারলিদের ক্ষেত্রে দেখা যায়, এল্ডারলি উইথ পপুলেশনস এর ক্ষেত্রে। নেক্সট হচ্ছে যে হেপাটিক ডিসঅর্ডার। হেপাটিক ডিসঅর্ডার মানে লিভারে প্রবলেম। লিভারে প্রবলেম হলে কিভাবে ড্রাগ ডোজ মডিফাই করা হয়, হাউ টু, মানে হোয়াট আর দ্য ফ্যাক্টর। তাহলে কি হতে পারে লিভারে ড্রাগ ডোজ মডিফাই কি হবে? ড্রাগ দ্যাট আর মেটাবোলাইজড ইন দ্য কিডনি, এই মেটাবোলাইজড ইন দ্য লিভার, সেগুলো ডোজিং কি করতে হবে? তাহলে যদি একটা কিডনির হেপাটিক ফাংশন যদি কম্প্রোমাইজ থাকে, লিভার ফাংশন যদি কম্প্রোমাইজ থাকে বা রিডিউস থাকে, তাহলে ড্রাগ দ্যাট আর মেটাবোলাইজড ইন দ্য লিভার, সেই ড্রাগটা কি করতে হবে? ডোজিং, ডোজ বাড়াবো না কমাবো তাদের ক্ষেত্রে? হ্যাঁ, কম করে দেবো, তাই তো? বিকজ ড্রাগ ক্যান নট বি মেটাবোলাইজড ইন দ্য লিভার, সো তাহলে কি হবে? দে আর প্রডিউসিং কিউমুলেটিভ টক্সিসিটি বল বা হায়ার চান্সের লাইকলি টু প্রডিউস সাইড এফেক্টস, সেটা হতে পারে। আর কি হতে পারে? ড্রাগ দ্যাট আর, এবার যে সমস্ত ড্রাগ ওরালি অ্যাডমিনিস্টার করা হয় দ্যাট ইজ দ্য হাই ফাস্ট পাস মেটাবলিজম ছিল, a higher amount, high fraction of the drug is metabolized when they are passing through the liver. Portal circulation drug is absorbed in the portal circulation and they got transferred to the liver, and tarpore they are exposed to systemic circulation, then the drug reaches the systemic circulation। এবার পোর্টাল সার্কুলেশন থেকে সিস্টেমিক সার্কুলেশনের মাঝে ব্যারিয়ার হচ্ছে লিভার, তাই তো? তাহলে লিভারে যদি একটা গ্রেটার অ্যামাউন্ট অফ দ্য ড্রাগ আগে ডিস্ট্রয় হয়ে যেত বা বলতে পারি মেটাবোলাইজড হয়ে যেত, তারপরে দে আর রিচিং সিস্টেমিক সার্কুলেশন, তারপরে তারা সিস্টেমিক সার্কুলেশনে পৌঁছতো। এখন যদি হেপাটিক কম্প্রোমাইজ পেশেন্ট হয়, তাহলে যে সমস্ত ড্রাগ হাই ফাস্ট মেটাবলিজম ছিল সেই সমস্ত ড্রাগ যদি আমি ওরালি সিমিলার ডোজে অ্যাপ্লাই করি, তাহলে কি মানে সেটা কি করবে? থেরাপিউটিক রেসপন্স অ্যাগ্রাভেট করবে না রিডিউস করবে, বা না সেমই থাকবে? ড্রাগ দ্যাট হ্যাভ হাই ফাস্ট পাস মেটাবলিজম ইন দ্য লিভার, সেরকম কোনো একটা ড্রাগ যদি আমি অ্যাপ্লাই করি, কোনো একটা পেশেন্টকে ওরালি অ্যাডমিনিস্টার করা হলো, ঠিক আছে, তাহলে তাদের থেরাপিউটিক রেসপন্সটা কি হবে? ইন কেস অফ হোয়েন দ্য ইন্ডিভিজুয়াল ইজ হেপাটিক্যালি কম্প্রোমাইজড অর লিভার ফাংশন ইজ রিডিউসড, ইনক্রিজ হবে। তাহলে সেটা কমাতে গেলে আমাকে কি করতে হবে? আমাকে থেরাপিউটিক রেসপন্সের মধ্যে, যদি আমার থেরাপিউটিক রেসপন্সটা আমাকে অ্যাচিভ করতে গেলে কি হবে? টক্সিক এফেক্ট রিচ না করে আমাকে যদি থেরাপিউটিক রেসপন্স অ্যাচিভ করতে হয়, তাহলে ড্রাগ ডোজ শুড বি রিডিউসড। তাহলে সেটা আমাকে মাথায় রাখতে হবে। আরেকটা হচ্ছে কি, আরেকটা কি প্রোড্রাগ বলে একটা জিনিস আছে, প্রোড্রাগ, তাই তো? প্রোড্রাগ কি করে? প্রোডাক্ট শুড বি কি হবে? প্রোডাক্ট শুড বি কনভার্টেড টু দ্য অ্যাক্টিভ ইনগ্রেডিয়েন্ট ইন দ্য সিস্টেমিক সার্কুলেশন ইন এনিহোয়ার ইন দ্য বডি। তাহলে সেটা যদি সাইটটা যদি লিভার হয়, তাহলে এবার যদি লিভার যদি কম্প্রোমাইজড ফাংশন থাকে, তাহলে কনভার্সন ঠিকঠাক হবে না, প্রোডাক্ট টু অ্যাক্টিভ ড্রাগ কনভার্সনটা ঠিকঠাক হবে না। অ্যান্ড ইন কেস, তাহলে আমাকে অল্টারনেটিভ ড্রাগে যেতে হবে। তাহলে সেরকম যদি ব্যাপার থাকে, তাহলে আমাকে অল্টারনেটিভ ড্রাগে যেতে হবে যেটাতে অ্যাক্টিভ ইনগ্রেডিয়েন্ট ডাইরেক্টলি আমরা অ্যাপ্লাই করতে পারছি, তাই তো? সেটা আর কি হয়? লিভার ইজ এ সাইট অফ, এর আগে বললাম যে প্রোডাকশন অফ ডিফারেন্ট প্রোটিন, লিভার ইজ এ সাইট অফ প্রোডাকশন অফ ডিফারেন্ট প্রোটিন। তাহলে সেখানে আমার অ্যালবুমিন প্রোডাকশন যদি কমে যায়, অ্যালবুমিন প্রোডাকশন, ডিফারেন্ট প্রোটিন প্রোডাকশন কমে যায়। ড্রাগ দ্যাট আর বাউন্ড টু প্রোটিন, প্লাজমা প্রোটিন, ড্রাগ দ্যাট আর বাউন্ড টু প্লাজমা প্রোটিন, তাদের ক্ষেত্রে ফ্রি ড্রাগ কনসেন্ট্রেশন কি হবে? বাড়বে না কমবে? ইন কেস অফ হেপাটিক কম্প্রোমাইজ পেশেন্ট বেড়ে যাবে। ফ্রি ড্রাগ তাহলে দে আর লাইকলি টু প্রডিউস টক্সিক এফেক্ট অর মোর লাইকলি টু প্রডিউস অ্যাডভার্স এফেক্ট, সেটা হতে পারে। তখন আমাকে ড্রাগ ডোজ ট্যাপার করতে হবে একটা। যাদের ক্ষেত্রে ইমপেন্ডিং হেপাটিক এনসেফালোপ্যাথি, মানে হেপাটিক কম্প্রোমাইজ এতটাই হয়ে গেছে, তাদের ক্ষেত্রে
এরপরে হেপাটিক এনসেফালোপ্যাথি হওয়ার চান্সেস হয়ে গেছে, মানে অ্যামোনিয়া ইজ এন্টারিং ইন দ্য ব্রেন, তখনই তো হেপাটিক এনসেফালোপ্যাথিটা হয়, অ্যামোনিয়া যখন তাহলে তখন যদি আমরা ডায়ুরেটিক্স, স্পেসিফিক কিছু সিচুয়েশনে কোন কোন ড্রাগ আমরা দেবো না, ঠিক আছে, সেরকম যদি সিচুয়েশন আমরা যদি ডায়ুরেটিক অ্যাপ্লাই করি তখন কি হয়, তখন দেয়ার ইজ এ চান্সেস অফ প্রিসিপিটেশন অফ চান্সেস কিসের বেড়ে যায়, হাইপোক্যালিমিক অ্যালকালোসিস, অ্যান্ড হাইপোক্যালিমিক অ্যালকালোসিস ইজ এ কন্ডিশন দ্যাট ফেভার্স দ্য কনভার্সন অফ NH4+ to NH3, মানে অ্যামোনিয়াম আয়ন টু অ্যামোনিয়া কনভার্সনটাকে অ্যাগ্রাভেট করে, অ্যান্ড অ্যামোনিয়া এন্টার্স ইন দ্য ব্রেন অ্যান্ড প্রডিউসিং হেপাটিক এনসেফালোপ্যাথি। তাহলে যদি তখন আমরা হেপাটিক কম্প্রোমাইজ কোনো পেশেন্টকে ইম্পেন্ডিং এর পরে আস্তে আস্তে সেই দিকে যাচ্ছে, হেপাটিক কম্প্রোমাইজ সেই লেভেলে যাচ্ছে, তখন হেপাটিক এনসেফালোপ্যাথি প্রডিউস হতে পারে, তখন যদি আমরা কোনো ডায়ুরেটিক্স, দ্যাট ডায়ুরেটিক শুড নট বি ইউজড টু ইনহিবিট দ্য প্রেসিপিটেশন অফ দি হেপাটিক এনসেফালোপ্যাথি, সেটা একটা চান্স। আর একটা কথা, হেপাটিক এনসেফালোপ্যাথি বা হেপাটিক কম্প্রোমাইজ পেশেন্টদের ক্ষেত্রে ব্লাড ব্রেন ব্যারিয়ার ফাংশন কিন্তু ডেফিসিয়েন্ট হয়ে যায়, অ্যান্ড CNS ডিপ্রেশন ড্রাগ লাইক benzodiazepine, barbiturate, morphine, these are producing more effect, or বলতে পারিস they got more sensitive, they are producing more effect, ঠিক আছে, CNS ডিপ্রেশন এফেক্ট যতটা প্রেডিক্টেবল ছিল তার থেকে বেশি এফেক্ট প্রডিউস করে, মানে হেপাটিক কম্প্রোমাইজ পেশেন্টস আর মোর সেন্সিটিভ টু CNS ডিপ্রেশন ড্রাগস, ঠিক আছে। আর এটা কি হয়, ইট ইজ এ সাইট অফ প্রোডাকশন অফ, লিভার ইজ এ সাইট অফ প্রোডাকশন অফ ডিফারেন্ট কোয়াগুলেশন ফ্যাক্টর, তাহলে হেপাটিক কম্প্রোমাইজ যদি পেশেন্ট থাকে তাদের ক্ষেত্রে কোয়াগুলেশন ফ্যাক্টর কম থাকবে, তাহলে সেখানে যদি আমি অ্যান্টি কোয়াগুলেন্ট অ্যাপ্লাই করি তাহলে কি হবে, ব্লিডিং টাইম, ক্লটিং টাইম সব বেড়ে যাবে, প্রথ্রম্বিন টাইম এগুলো সব বাড়তে থাকবে, তাহলে সেগুলো তখন আমাদের যদি কোনো একটা আমরা যদি অ্যান্টি কোয়াগুলেন্ট ড্রাগ, যেমন এরপরে পাবি তোমাদের ব্লাডের মধ্যে আছে অ্যান্টি কোয়াগুলেন্ট ড্রাগ অ্যাপ্লাই করি, তখন কিন্তু সেটা প্রডিউসিং প্রথ্রম্বিন টাইমটা অনেকটা বাড়িয়ে দেবে, ব্লিডিং টাইম, ক্লটিং টাইম এগুলো অনেকটা বেড়ে যাবে, ঠিক আছে। আর যেটা হচ্ছে NSAIDs, নন স্টেরয়েডাল অ্যান্টি ইনফ্লামেটরি ড্রাগ, এগুলো সবই এক্সাম্পল দিয়ে দিয়ে পড়তে হয়, তো নন স্টেরয়েডাল অ্যান্টি ইনফ্লামেটরি ড্রাগ, ফেনাইল বিউটাজল, দিস আর প্রডিউসিং মোর ফ্লুইড রিটেনশন করার ক্যাপাসিটিটা অনেকটা বাড়িয়ে দেবে, এমনি ফ্লুইড রিটেনশন হয়, কিন্তু ইন কেস অফ হেপাটিক কম্প্রোমাইজ পেশেন্ট দে আর more likely to produce fluid retention in our body. আর যে মেটফরমিন, দ্যাট ইজ অ্যান অ্যান্টি ডায়াবেটিক ড্রাগ, ঠিক আছে, মেটফরমিন কি করে, দে আর খুব রেয়ার সাইড এফেক্ট ল্যাকটিক অ্যাসিডোসিস হয়, তাহলে এই হেপাটিক এনসেফালোপ্যাথি পেশেন্ট বা হেপাটিক কম্প্রোমাইজ পেশেন্টদের ক্ষেত্রে যদি মেটফরমিন অ্যাপ্লাই করা হয় তাহলে দে আর মোর লাইকলি টু প্রডিউস ল্যাকটিক অ্যাসিডোসিস, হয় যে তাই বলছি না, মোর লাইকলি টু প্রডিউস ল্যাকটিক অ্যাসিডোসিস। নেক্সট হচ্ছে কিডনি কম্প্রোমাইজ পেশেন্ট আর রেনাল কম্প্রোমাইজ পেশেন্ট, তাদের ক্ষেত্রে ড্রাগ ডোজ কিভাবে মডিফাই করা হয়। কিডনি ইজ এ সাইট অফ মেজর ড্রাগ এক্সক্রিশন, অনেকগুলো ড্রাগ কিডনি দিয়ে এক্সক্রিটেড হয় বাই দ্য গ্লোমেরুলার ফিল্ট্রেশন অ্যান্ড টিবিউলার সিক্রেশন, এই দিয়ে অনেকগুলো ড্রাগ এক্সক্রিটেড হয়, তাহলে সেরকম ড্রাগ দ্যাট আর এক্সক্রিটেড ভায়া দিস রেনাল রুট, তাহলে সেরকম যদি কোনো ড্রাগ যদি হেপাটিক রেনাল কম্প্রোমাইজ পেশেন্টদের ক্ষেত্রে অ্যাপ্লাই করা হয় তাহলে সেখানে অ্যাডভার্স এফেক্টের চান্স, লাইক টক্সিক এফেক্টের চান্স অনেকটা বেড়ে যায়, তাহলে সেই সব ক্ষেত্রে আমাকে সেই ব্যাপারগুলো মাথায় রাখতে হবে যে এটা হেপাটিক রেনাল কম্প্রোমাইজ পেশেন্ট, দিস ড্রাগ শুড নট বি গিভেন টু দিস পেশেন্ট বিকজ দে আর এলিমিনেটেড ভায়া দ্য কিডনি, ঠিক আছে। কিছু ড্রাগ আছে মেটাবলাইজড হয় কিডনিতে, বাট দেয়ার মেটাবোলাইট আর সামহাউ টক্সিক অর দে ক্যান প্রডিউস সাম adverse drug reaction in our body, and that particular metabolite in normal scenario, that particular metabolite is excreted via the kidney, and so they are not producing any type of adverse drug reaction, কিন্তু সেই ড্রাগটা যদি কোনো একটা রেনাল কম্প্রোমাইজ পেশেন্টকে অ্যাপ্লাই করা হয় তাহলে সেই টক্সিক মেটাবোলাইট যেটা ছিল বা যেটা প্রডিউস হচ্ছিল দে ক্যান নট বি এক্সক্রিটেড ভায়া দ্য কিডনি, so they got accumulated in our body and produces toxic effect, like যেরকম এক্সাম্পল হচ্ছে এরকম পেথিডিনের ক্ষেত্রে এটা হয়, পেথিডিন যদি এমনি নর্মালি অ্যাপ্লাই করা হয় নর্মাল ইন্ডিভিজুয়ালকে ফর অ্যানালজেসিক পারপাস, পেথিডিন ইজ এ ড্রাগ, ওপিওয়েড গ্রুপ অফ ড্রাগ, ঠিক আছে, ওপিওয়েড থেকে CNS ডিপ্রেশন ড্রাগ, দে আর হ্যাভিং প্রোফাউন্ড অ্যানালজেসিক অ্যাক্টিভিটি, যদি দেওয়া হয় পেথিডিন তাহলে নরপেথিডিন বলে একটা মেটাবোলাইট তৈরি হয়,
ঠিক আছে, নরপেথিডিন ইজ এক্সক্রিটেড ভায়া দ্য কিডনি। যখন কিডনি কম্প্রোমাইজ পেশেন্ট বা রেনাল কম্প্রোমাইজ পেশেন্টদের ক্ষেত্রে এই নরপেথিডিন ক্যান নট বি এক্সক্রিটেড ভায়া দ্য কিডনি, দে আর অ্যাকুমুলেটেড উইদিন আওয়ার বডি অ্যান্ড দে আর লাইকলি টু প্রডিউস সেইজার অ্যাক্টিভিটি অর কনভালসিভ অ্যাক্টিভিটি বিকজ দে হ্যাভ অ্যাডভার্স সিএনএস এফেক্ট। ঠিক আছে, অ্যাডভার্স এফেক্ট ওভার দ্য সিএনএস, সেজন্য এটা হতে পারে। রেনাল কম্প্রোমাইজ পেশেন্টদের ক্ষেত্রে যেমন হেপাটিক কম্প্রোমাইজ পেশেন্টদের ক্ষেত্রে ব্লাড ব্রেন সিএনএস ডিপ্রেশন ড্রাগের সেন্সিটিভিটি অনেকটা বেড়ে যায়, সেরকম রেনাল কম্প্রোমাইজ পেশেন্টদের ক্ষেত্রেও সিএনএস ডিপ্রেশন ড্রাগের অ্যাক্টিভিটি বা সেন্সিটিভিটি অনেকটা বেড়ে যায়। ঠিক আছে, সেটা একটা ব্যাপার হয়, যার জন্য বেনজোডায়াজেপিন, বারবিটুরেট, মরফিন এই ড্রাগগুলো প্রেডিক্টেবলের থেকে বেশি রেসপন্স প্রডিউস করে, বেশি রেসপন্স, অ্যাগ্রাভেটেড রেসপন্স উইল বি প্রডিউসড when they are renal compromised patient are exposed to CNS depression drugs। ঠিক আছে, নেক্সট যেটা হয়, কিছু কিছু ড্রাগ পার্টিকুলার টার্গেট অর্গান রেসপন্সে কিছু কিছু প্রবলেম হয়। হ্যাঁ, যেমন ধর কোনো একটা অ্যান্টি হাইপারটেনসিভ ড্রাগ, কিছু কিছু অ্যান্টি হাইপারটেনসিভ ড্রাগ আছে যারা পোস্টুরাল হাইপোটেনশনে অ্যাজ অ্যান অ্যাডভার্স এফেক্ট প্রডিউস করে, তাহলে রেনাল কম্প্রোমাইজ পেশেন্টদের ক্ষেত্রে সেই সমস্ত ড্রাগ অ্যাপ্লাই করলে কিন্তু পোস্টুরাল হাইপোটেনশনের চান্স অনেক ক্ষেত্রে বেড়ে যায়। ঠিক আছে, আর আর যেটা হচ্ছে তো পার্টিকুলার কিছু কিছু ড্রাগ কিছু কিছু পার্টিকুলার কন্ডিশনে অ্যাপ্লাই করা যায় না, যেটা রেনালের ক্ষেত্রে, রেনাল কম্প্রোমাইজ পেশেন্টদের ক্ষেত্রেও অ্যাপ্লিকেবল। লাইক যেমন ধর টেট্রাসাইক্লিন হ্যাজ অ্যান অ্যান্টি অ্যানাবলিক এফেক্ট। ঠিক আছে, টেট্রাসাইক্লিন অ্যান্টি অ্যানাবলিক, অ্যান্ড ইন কেস অফ renal compromised patient a anti-anabolic effect will get increased হবে, and there is chances of developing ইউরেমিয়া চান্সেস, মানে ইউরিয়া কনসেন্ট্রেশন, প্লাজমা ইউরিয়া কনসেন্ট্রেশন অনেকটা বেড়ে যায়। ঠিক আছে, সিরাম ইউরিয়া ক্রিয়েটিনিন থাকে, সেই ইউরিয়া কনসেন্ট্রেশন অনেকটাই বেড়ে যায়। those drugs that are excreted via the kidney like the aminoglycoside and other drugs, these are nephrotoxic, different nephrotoxic drugs that should not be given in the renal compromised patient, that should not be given, তাহলে তারা aggravate renal toxicity বা renal ইম্পেয়ারমেন্টের চান্সেসটা আরো অনেকটাই বাড়িয়ে দেয়। ঠিক আছে, এর আগে যেমন হেপাটিক কম্প্রোমাইজ পেশেন্টে যেমন এনসাইডস অ্যাপ্লাই করাটা খুব একটা ঠিক নয়, বিকজ দে আর ইনক্রিজিং দ্য ফ্লুইড রিটেনটিভ ক্যাপাসিটি অফ দি এনসাইড ড্রাগস। হেপাটিক কম্প্রোমাইজ পেশেন্টদের ক্ষেত্রেও সেম। ঠিক আছে, তাদের ক্ষেত্রেও এনসাইডস, ফিনাইল বিউটাজন, দে আর প্রডিউসিং মোর ফ্লুইড রিটেনশন। ঠিক আছে, নর্মাল ইন্ডিভিজুয়ালে অতটা ফ্লুইড রিটেনশন হয় না যতটা এরা হেপাটিক কম্প্রোমাইজ পেশেন্টদের ক্ষেত্রে করে। আর একটা ডায়াবেটিক্স ইউজের ক্ষেত্রে স্পেসিফিক্যালি ব্যাপার থাকে, যেমন থায়াজাইড ডায়াবেটিস শুড নট বি গিভেন, thiazide and potassium sparing diuretics should not be given to the renal compromised patient. এক তো কোনো রকম effect, their diuretic effect, they cannot produce any diuretic effect because of their site of action and mechanism of action. And potassium sparing diuretics particularly there is chances of developing hyperkalemia and arrhythmia. potassium sparing diuretics যদি renal compromised পেশেন্টদের ক্ষেত্রে দেওয়া হয় তাহলে hyperkalemia মানে increase in the plasma potassium concentration as well as cardiac arrhythmia চান্সেসটা অনেকটা বেড়ে যায়। ঠিক আছে, এছাড়া যদি ইউরিনারি অ্যান্টিসেপটিক লাইক নাইট্রোফিউরান্টোইন, ন্যালিডিক্সিক অ্যাসিড, মেথানামিন, ম্যান্ডেলয়েড, they cannot act properly because they cannot reach therapeutic concentration within the urine because of decreased renal function। ঠিক আছে, তাহলে এইগুলো যে ফ্যাক্টরগুলো সেগুলো হচ্ছে ইন কেস অফ অ্যাডাল্ট, এগুলো কিন্তু অ্যাডাল্ট হেপাটিক কম্প্রোমাইজ পেশেন্ট, অ্যাডাল্ট রেনাল কম্প্রোমাইজ পেশেন্ট, তাদের ক্ষেত্রে এই ব্যাপারগুলো দেখতে হয়। ঠিক আছে, এছাড়া হচ্ছে জিআই, যদি কোনো জিআই কোনো পেশেন্টের পার্টিকুলারলি গ্যাস্ট্রোইন্টেস্টিনাল কোনো প্রবলেম থাকে, যেমন ধরো আলসারেটিভ কোলাইটিস থাকে, সিলিয়াক ডিজিজ থাকে, ম্যাল অ্যাবজর্পশন সিনড্রোম থাকে, এগুলো ব্রডলি ক্লাসিফাই করা হয়, শর্ট বয়েল সিনড্রোম থাকে, রিডিউসড গ্যাস্ট্রিক মোটিলিটি সিনড্রোম, তাদের ক্ষেত্রে কি রকম ভাবে ড্রাগ ডোজিং এফেক্ট করে। যাদের ক্ষেত্রে সিলিয়াক ডিজিজ যেমন একটা ডিজিজ, ঠিক আছে, অটোইমিউন ডিসঅর্ডার, সিলিয়াক ডিজিজের ক্ষেত্রে কিন্তু পার্টিকুলার কিছু কিছু ড্রাগের অ্যাবজর্পশন হ্যাম্পার্ড হয়, লাইক অ্যামক্সিসিলিন। অ্যাবজর্পশন অফ দ্য অ্যামক্সিসিলিন উইল রিডিউসড ইন কেস অফ সিলিয়াক ডিজিজ পেশেন্ট। আবার কিছু কিছু ড্রাগের অ্যাবজর্পশন আবার বেড়েও যায়, লাইক সেফালেক্সিন, কোট্রাইমক্সাজল, these are the drugs that will
অ্যাবজর্ব মোর ইন কেস অফ সিলিয়াক ডিজিজ পেশেন্ট, ঠিক আছে। রিডিউস গ্যাস্ট্রিক মোটিলিটি, যাদের গ্যাস্ট্রোপ্যারেসিস যাদের ক্ষেত্রে থাকে, ডিফারেন্ট কন্ডিশন আছে সেখানে গ্যাস্ট্রোপ্যারেসিস যাদের থাকে তাদের ক্ষেত্রে ড্রাগ অ্যাবজর্পশন উইল গেট রিডিউসড। যেমন ধর মাইগ্রেন অ্যাটাক ইজ এ কন্ডিশন, অ্যাকিউট মাইগ্রেন অ্যাটাক ইজ এ কন্ডিশন দ্যাট উইল প্রডিউস রিডিউস গ্যাস্ট্রিক মোটিলিটি। যখন মাইগ্রেন অ্যাটাক হবে তখন কিন্তু গ্যাস্ট্রিক মোটিলিটি অনেকটাই রিডিউসড হয়ে যায়। তাহলে গ্যাস্ট্রিক মোটিলিটি যদি রিডিউস হয় তখন যদি কনকমিটেন্ট অন্য কোনো ড্রাগ অ্যাডমিনিস্টার করা হয়েছে বা পেশেন্ট already taken some medication during the acute migraine attack, their absorption profile will be hampered accordingly, যেরকম যতটা রিডিউস থাকবে তার উপর ডিপেন্ড করে কিন্তু গ্যাস্ট্রিক অ্যাবজর্পশন প্রোফাইলটা রিডিউস করবে। ডিপেন্ডিং অন গ্যাস্ট্রিক অ্যাসিডিটিস some drugs are absorbed like aspirin is absorbed in the acidic condition, ঠিক আছে। তাহলে অ্যাসিড, তাহলে অ্যাক্লোরহাইড্রিয়া ইজ এ কন্ডিশন যেখানে আমাদের গ্যাস্ট্রিক অ্যাসিডটা অনেকটা কম থাকবে, অ্যাক্লোরহাইড্রিয়া নেম করা আছে HCl কম হবে, তাহলে সেখানে তাহলে অ্যাসপিরিনের অ্যাবজর্পশনটা কিন্তু অনেকটাই কমে যাবে, বিকজ অ্যাক্লোরহাইড্রিয়া ইজ এ কন্ডিশন যেটা অ্যাসপিরিনের আয়োনাইজেশনকে হেল্প করবে, অ্যান্ড ড্রাগ ইজ নট অ্যাবজর্বড ইন দ্য আয়নিক কন্ডিশন। আয়নিক কন্ডিশনে কিন্তু কোনো যদি পোলার অবস্থায় কিন্তু ড্রাগ কিন্তু অ্যাবজর্ব হয় না। পজিটিভ নেগেটিভ যদি পোলারাইজড অলরেডি কোনো থাকে ডিভিশন, আয়নিক ডিভিশন হয়ে যায়, তাহলে কিন্তু ড্রাগ অ্যাবজর্ব সেরকমভাবে হয় না। ড্রাগ শুড বি অ্যাবজর্বড ইন দ্য আনআয়োনাইজড ফর্ম। আনআয়োনাইজড ফর্মে কিন্তু ড্রাগ অ্যাবজর্পশন হয়, আয়োনাইজড ফর্মে কিন্তু ড্রাগ অ্যাবজর্পশন হয় না। তাহলে অ্যাক্লোরহাইড্রিয়া ইজ এ কন্ডিশন দ্যাট ফেভার্স দ্য আয়োনাইজেশন অফ দি অ্যাসপিরিন and that hampers the absorption of the aspirin also. এছাড়া যদি NSAIDs, corticosteroids, these are prolonged usage যদি ওরাল রুটে যদি প্রলং ইউজ করা হয়, দে আর লাইকলি টু প্রডিউস পেপটিক আলসার ডিজিজ। এটা হয়তো তোরা অনেকে জানিস, অনেক দিন ধরে পেন কিলার হলে গ্যাস্ট্রিক আলসার কমন টার্মে বলা হয়, বা অ্যাসিডিটির চান্সেসটা অনেকটা বেড়ে যায়, ঠিক আছে, এটা কমন। তারপরে এরপরে আসছে যে কিছু কিছু ডিজিজ কন্ডিশনের মধ্যে একটা আছে কনজেস্টিভ হার্ট ফেলিওর। কনজেস্টিভ হার্ট ফেলিওরে কিভাবে ড্রাগের অ্যাবজর্পশন প্রোফাইল বা ডায়নামিক্স কিভাবে চেঞ্জেস হয়, ঠিক আছে। Congestive heart failure is a condition যেখানে heart cannot pump enough blood for bodily requirement or bodily metabolic activity। এবার congestive heart failure, সেখান থেকে congestion চলে এসেছে। এবার হাইপারটাইন দু রকম হয়, preserved ejection fraction হয়, আর একটা হচ্ছে reduced ejection fraction হয়, এটা congestion produced হয়। Congestive heart failure drug absorption profile কিভাবে হ্যাম্পার্ড হয়? অ্যাবজর্পশন বলতে পারিস, বা অ্যাবজর্পশন, ডিস্ট্রিবিউশন, মেটাবলিজম, এক্সক্রিশন, হাউ দে আর হ্যাম্পার্ড, ঠিক আছে। যদি ওরালি অ্যাডমিনিস্টার করা হয় কোনো একটা ড্রাগ, যখন কনজেস্টিভ হার্ট ফেলিওর ইন পেশেন্ট উইথ কনজেস্টিভ হার্ট ফেলিওর, তখন কি হয় যে ডিউ টু মিউকোসাল এডিমা অ্যান্ড রিডিউসড গ্যাস্ট্রিক পেরিস্টালসিস ড্রাগ অ্যাবজর্পশন উইল গেট রিডিউসড। ডিউ টু মিউকোসাল এডিমা অ্যান্ড ডিউ টু রিডিউসড গ্যাস্ট্রিক পেরিস্টালসিস, তাহলে সেখানে কিন্তু গ্যাস্ট্রিক অ্যাবজর্পশন, তখন গ্যাস্ট্রিক বা ওরাল রুটের ড্রাগ অ্যাবজর্পশনটা কিছুটা হলেও কম হয় বিকজ অফ দিস ফেনোমেনন। আর কি হয় যে এক্সট্রা সেলুলার, মানে কোনো একটা ড্রাগের ভলিউম অফ ডিস্ট্রিবিউশন বাড়তেও পারে অ্যান্ড কমতেও পারে। কেন? বিকজ এক্সট্রা সেলুলার ফ্লুইড ভলিউম উইল গেট ইনক্রিজড ইন কেস অফ কনজেস্টিভ হার্ট ফেলিওর। তাহলে ড্রাগ দ্যাট আর মানে এই ওপর ভিত্তি করে বাড়তে পারে ভলিউম অফ ডিস্ট্রিবিউশন, যেহেতু এক্সট্রা সেলুলার ফ্লুইড ভলিউম অনেকটা বেড়ে গেছে। আরেকটা হয় যে রিডিউসড টিস্যু পারফিউশন অনেকটাই কমে যায়, রিডিউসড টিস্যু পারফিউশন, তার জন্য কিন্তু কিছু ড্রাগের ডিস্ট্রিবিউশন অনেকটা কম হয় কিছু জায়গায়, ঠিক আছে। পার্টিকুলার অর্গান ডিস্ট্রিবিউশন যদি কোনো একটা ড্রাগের কম হয়, সিএনএস এ যদি টোটাল বা ব্লাড ফ্লো যদি কম হয়, তাহলে সেটা কম্প্রোমাইজড হয়। এরকম যদি টিস্যু অর্গান পারফিউশন ইজ রিডিউসড ইন কেস অফ হার্ট ফেলিওর পেশেন্ট, কনজেস্টিভ হার্ট ফেলিওর পেশেন্ট, তাহলে তাদের ক্ষেত্রে কিন্তু এটা একটা প্রবলেম হয়। তাহলে কিছু ড্রাগের ক্ষেত্রে বাড়তে পারে ভলিউম অফ ডিস্ট্রিবিউশন, কিছু ড্রাগের ক্ষেত্রে কমতেও পারে অ্যাকর্ডিং টু টিস্যু পারফিউশন, আর আরেকটা হচ্ছে এক্সট্রা সেলুলার ফ্লুইড ভলিউমের উপর ডিপেন্ড করছে, ঠিক আছে। আর কি হয় কনজেস্টিভ হার্ট ফেলিওরের ক্ষেত্রে, যে লিভারে কিন্তু কনজেশন হয়, লিভার অ্যান্ড টিস্যু পারফিউশন ইজ রিডিউসড ইন কেস অফ কিডনি, মানে কিডনিতে ব্লাড ফ্লো কিছুটা হলেও কম হয় আর লিভারে কনজেশন হয়,
তার মানে হেপাটিক ফাংশন উইল গেট ইম্পেয়ার্ড অ্যান্ড রেনাল ফাংশন অ্যাজ ওয়েল অ্যাজ রেনাল ফাংশন ইজ অলসো গেট ইম্পেয়ার্ড। তাহলে কি হবে, যে সমস্ত ড্রাগের মেটাবলিজম ডিপেন্ডেন্ট অন হেপাটিক ড্রাগ মেটাবলাইজিং এনজাইম, তাহলে তাদের ক্ষেত্রে ড্রাগ মেটাবলিজম রিডিউসড হবে। যে সমস্ত ড্রাগের এক্সক্রিশন ইজ ডিপেন্ডেন্ট অন দ্য রেনাল রুট, যারা কিডনি দিয়ে এক্সক্রিটেড হয় তাদের এক্সক্রিশনটা কমে যাবে বিকজ অফ রিডিউসড রেনাল ব্লাড ফ্লো। তাহলে হার্ট ফেলিওর এটা দেখা যায়। ডিজিটালিস ইজ এ ড্রাগ, সেটা বলতে পারিস অ্যাকিউট ডিকম্পেনসেটেড হার্ট ফেলিওরে দ্যাট ইজ মোর সেন্সিটিভ, মানে সেন্সিটিভিটি অনেকটাই বেড়ে যায় এই সমস্ত কন্ডিশন। গ্যাস্ট্রিক এই যে মিউকোসাল ইডিমাটা কেন হয়, একটা হচ্ছে দুটো কারণে হয়, একটা হচ্ছে রিডিউসড ব্লাড ফ্লো ইন দ্য গ্যাস্ট্রিক ভাস্কুলেচার, যেটা হয় একটা বলে স্প্ল্যাঙ্কনিক ভ্যাসোকনস্ট্রিকশন অ্যান্ড মিউকোসাল ইডিমা দ্যাট হ্যাম্পার্স দ্য অ্যাবজর্পশন অফ দ্য ড্রাগ ফ্রম দ্য ইন্টেস্টাইন। বললাম যে রিডিউসড গ্যাস্ট্রিক পেরিস্টলসিস অ্যান্ড মিউকোসাল ইডিমা and that are produced due to splanchnic vasoconstriction, ঠিক আছে। নেক্সট যেটা কন্ডিশন সেটা হচ্ছে প্রেগনেন্সি। প্রেগনেন্সিতে কি হয়, প্রেগনেন্সিতে ব্লাড ভলিউম বাড়বে না কমবে না? হোয়াট ইজ দ্য স্ট্যাটাস অফ ব্লাড ভলিউম ইন কেস অফ প্রেগনেন্সি? বাড়বে। প্রেগনেন্সি ইজ এ কন্ডিশন ইন হুইচ ব্লাড ভলিউম গেট ইনক্রিজড। তাহলে ভলিউম অফ ডিস্ট্রিবিউশন কি হবে, বাড়বে না কমবে? ভলিউম অফ ডিস্ট্রিবিউশন ব্লাড ভলিউম বাড়লে তো ভলিউম অফ ডিস্ট্রিবিউশন বাড়বে, তাহলে ভলিউম অফ ডিস্ট্রিবিউশন বাড়বে, সেটার উপরে কিছু ড্রাগের একটা এফেক্ট থাকবে। গ্যাস্ট্রিক মোটিলিটি কি হবে? গ্যাস্ট্রিক মোটিলিটি মেকানিক্যাল রিজন কি হবে? ইনক্রিজিং গ্রোয়িং ইউটেরাস। গ্রোয়িং ইউটেরাস কি করবে, এর উপরে জিআইটার উপরে প্রেসার দেবে, তাহলে গ্যাস্ট্রিক পেরিস্টলসিস কিছুটা হলেও হ্যাম্পার্ড হবে, তাহলে ড্রাগ অ্যাবজর্পশন উইল গেট রিডিউসড। গ্যাস্ট্রিক যদি পেরিস্টলসিস কিছুটা কম থাকে তাহলে গ্যাস্ট্রিক কিছুটা হলেও কম হবে, গ্যাস্ট্রিক অ্যাবজর্পশন কিছুটা হলেও কম হবে, ভলিউম অফ ডিস্ট্রিবিউশন কিছুটা বাড়বে, ঠিক আছে। হেপাটিক ড্রাগ মেটাবলাইজিং যে এনজাইমগুলো ছিল দে গট ইনডিউসড, তার মানে ড্রাগ মেটাবলাইজিং ক্যাপাসিটি কিছুটা হলেও বাড়বে, ঠিক আছে। আর হচ্ছে রেনাল ব্লাড ফ্লো, সেটা বেড়ে যায়। ইন কেস অফ প্রেগনেন্সি রেনাল ব্লাড ফ্লো উইল গেট ইনক্রিজড, তাহলে ড্রাগ দ্যাট আর এক্সক্রিটেড ভায়া দ্য রেনাল রুট, তাহলে তাদের ক্ষেত্রে কি হবে, দে আর মোর রিডিলি এক্সক্রিটেড ভায়া দ্য কিডনি। এটা একটা ফ্যাক্টর, মানে এই ফ্যাক্টরগুলোকে দেখতে হয় কোনো একটা ড্রাগ অ্যাপ্লাই করার সময় ইন কেস অফ প্রেগনেন্সি। আর এটা কি হয়, হেপাটিক ড্রাগ মেটাবলাইজিং এনজাইমতে ইনডিউসড হয়, হেপাটিক প্রোটিন সিনথেসিস উইল অলসো গেট ইনক্রিজড, স্পেসিফিক্যালি অ্যালবুমিন। অ্যালবুমিনের কিন্তু সিনথেসিস কিডনি থেকে এই লিভার থেকে অনেকটাই বেড়ে যায়, অ্যান্ড অ্যালবুমিন ইজ এ বেসিক প্রোটিন দ্যাট বাইন্ড টু দ্য অ্যাসিডিক ড্রাগ, মানে ড্রাগ দ্যাট আর অ্যাসিডিক হোয়েন গিভেন টু এ প্রেগনেন্ট পেশেন্ট, তাহলে তার বাউন্ড ফ্র্যাকশন অনেকটা বেড়ে যাবে, তাহলে ফ্রি ড্রাগ ফ্র্যাকশন কমে যাবে। তাহলে কি হবে, তাহলে আমাদের ড্রাগটা অ্যাপ্লিকেশনের সময় বাড়াতে হবে না কমাতে হবে? ড্রাগটা তাহলে অ্যাপ্লিকেশন থেরাপিউটিক রেসপন্স প্রডিউস করতে গেলে তাহলে ড্রাগটা কি বাড়াতে হবে না কমাতে হবে? বাড়াতে হবে। তাহলে অ্যাসিডিক ড্রাগ যেটা এবার প্রেগনেন্সি সেফ হতে হবে, দ্যাট শুড বি অ্যাপ্লিকেবল ইন আদার, মানে কি বলবো, অন্যান্য ফ্যাক্টরকে স্যাটিসফাই করতে পারে। তারপরে যদি কোনো একটা ড্রাগ অ্যাপ্লাই করি অ্যাসিডিক ড্রাগ, অ্যাজ দ্য অ্যালবুমিন প্রোডাকশন ইজ ইনক্রিজড, তাহলে ফ্রি ড্রাগ ফ্র্যাকশন বাড়াতে গেলে, থেরাপিউটিক রেসপন্স প্রডিউস করতে গেলে আমাকে সেই ড্রাগের ডোজটা বাড়াতে হবে, ঠিক আছে। তাহলে এইটা গেল একটা ফ্যাক্টর, তাহলে এগুলো গেল প্রেগনেন্সি ফ্যাক্টর। এছাড়া আরও অন্যান্য ফ্যাক্টর রয়েছে, যেমন ধর এনভায়রনমেন্টাল ফ্যাক্টর। এনভায়রনমেন্টাল ফ্যাক্টরের মধ্যে কি কি আসবে, exposure to the insecticide, exposure to the carcinogen, exposure to the cigarette smoking, these are exposure to the charcoal broiled meat, these are the specific condition that will increase hepatic drug metabolizing capacity, hepatic drug metabolism capacity। তাহলে সেই সমস্ত ক্ষেত্রে সেই সমস্ত কন্ডিশনে যদি কোনো একটা ড্রাগ অ্যাপ্লাই করা হয় দ্যাট আর মেটাবলাইজড ইন দ্য লিভার, তাহলে তাদের ক্ষেত্রে ড্রাগ মেটাবলিজম কিন্তু অনেকটা বেড়ে যাবে, ঠিক আছে।
আর যেমন এনভায়রনমেন্টাল, আরেকটা জিনিস যেটা ইম্পর্টেন্ট জিনিস আরেকটা বলে দিই, আর স্পেসিফিক্যালি কিছু কিছু ক্ষেত্রে যেমন পার্টিকুলার ক্ষেত্রে যেমন রেসিয়াল ডিফারেন্স বলতে পারি বা স্পিসিস ডিফারেন্সে কিন্তু ড্রাগ অ্যাকশন ভ্যারি করে। যেমন যেমন রেসিয়াল ডিফারেন্স যদি জানেন, যেমন ধর অ্যানিমাল এক্সপেরিমেন্ট তো থেকেই তো এগুলো বিভিন্ন রকম ডেটা এক্সট্রাপোলেট করা হয় হিউম্যানে, সেরকমভাবে যদি যেমন পার্টিকুলারলি র্যাবিটস যেমন খরগোশ যেগুলো থাকে, র্যাবিটস আর পার্টিকুলারলি রেজিস্ট্যান্ট টু অ্যাট্রোপিন। তাহলে র্যাবিটের চোখে যদি অ্যাট্রোপিন চোখে দিলে কি হয় রে, অ্যাট্রোপিন যদি চোখে দেওয়া হয়, অ্যাট্রোপিন ড্রপ যদি চোখে দেওয়া হয় তাহলে কি হবে, মিড্রিয়াসিস, পিউপিলারি ডাইলেটেশন হয়। আর যদি ইয়ে দেওয়া হয়, কোন একটা সিম্প্যাথোমাইমেটিক ড্রাগ দেওয়া হয়, সিম্প্যাথোমাইমেটিক ড্রাগ দিলে মিড্রিয়াসিসই হবে, মিড্রিয়াসিসই হবে। অ্যাট্রোপিন, তাহলে অ্যাট্রোপিন যদি র্যাবিটের চোখে দেওয়া হয় তার চোখে কিন্তু এরকম কোনো ডাইলেটেশন প্রডিউসড হয় না, ঠিক আছে। দে আর ইনহেরেন্টলি রেজিস্ট্যান্ট, স্পেসিফিক্যালি রেজিস্ট্যান্ট, স্পিসিস স্পেসিফিক রেজিস্ট্যান্স টু দ্য অ্যাট্রোপিন, ঠিক আছে। যেরকম যদি আবার হিউম্যানের ক্ষেত্রে যেরকম দেখা যায়, হিউম্যানের ক্ষেত্রে হিউম্যান ইন্ডিভিজুয়ালদের ক্ষেত্রে কি হয়, অ্যাট্রোপিন দিলে ডাইলেটেশন হবে, মিড্রিয়াসিস প্রডিউসড হবে, পিপিলারি ডাইলেটেশন। এবার যদি একদিকে যদি ব্ল্যাকস, আফ্রিকান অ্যাফ্রো ব্ল্যাকসদের যদি নেওয়া হয়, আবার অন্যদিকে যদি মঙ্গলস, মঙ্গলসে কার নাম, মঙ্গলদের মধ্যে কার নাম বিখ্যাত রয়েছে, চেঙ্গিস খাঁ, তাই না। তাহলে তাদের মধ্যে যদি কোনো একটা ইন্ডিভিজুয়ালকে নেওয়া হয় মঙ্গল রেস থেকে কোনো ইন্ডিভিজুয়াল, তাদের দুজনের চোখে যদি মিড্রিয়াটিক ড্রাগ অ্যাপ্লাই করা হয় তাহলে দেখা যায় যে blacks are more resistant to the midriatic action of atropine or other midriatic drugs like sympathomimetic drug। তাদের ক্ষেত্রে কিন্তু কম ড্রাগ লাগে, এই বেশি ড্রাগ লাগে মিড্রিয়াসিস প্রডিউস করতে, ঠিক আছে, ব্ল্যাকস এর ক্ষেত্রে। যেমন আফ্রো আমেরিকানদের ক্ষেত্রে বা ব্ল্যাকদের ক্ষেত্রে বিটা ব্লকার ড্রাগ উইল প্রডিউস লেস অ্যান্টি হাইপারটেনসিভ এফেক্ট, less anti-hypertensive effect than others, রেসিয়াল ডিফারেন্স। যেমন ধর ক্লোরামফেনিকল, যেটা বাচ্চাদের ক্ষেত্রে গ্রে বেবি সিনড্রোম করে, ক্লোরামফেনিকল অনেক সময় দেখা যায় যখন অ্যাডভার্স ইফেক্ট ক্লোরামফেনিকলের পড়বি, মাঝে মাঝে ক্লোরামফেনিকল আই ড্রপ ইউজ করলেও দে ক্যান প্রডিউস, লাইকলি টু প্রডিউস অ্যাপ্লাস্টিক অ্যানিমিয়া, ইররিভার্সিবল অ্যাপ্লাস্টিক অ্যানিমিয়া কিছু কিছু সময় ট্রিগার্ড হয়। কিন্তু আমাদের এই সাউথ ইস্ট এশিয়াতে ক্লোরামফেনিকল ইজ হ্যাভ বিন ওয়াইডলি ইউজড 1950 থেকে 1980 পর্যন্ত, স্পেসিফিক্যালি ফর দ্য ট্রিটমেন্ট অফ টাইফয়েড ফিভার। টাইফয়েডের জন্য কিন্তু স্পেসিফিক্যালি ক্লোরামফেনিকল 1950 থেকে 1980 পর্যন্ত প্রচুর ইউজ হয়েছে সাউথ ইস্ট এশিয়াতে। কিন্তু সেখান থেকে সেরকম কোনো অ্যাপ্লাস্টিক অ্যানিমিয়ার কেস খুব একটা পাওয়া যায়নি, লাইক মানে অনেক লেস অ্যামাউন্টে পাওয়া গেছে, কিন্তু অন্যান্য জায়গায় কিন্তু পাওয়া গেছে। তাহলে এটা একটা রেসিয়াল ডিফারেন্স বলতে পারিস ড্রাগ অ্যাকশনে, যেটা এই অ্যাডভার্স এফেক্টটা কম প্রডিউস হয়েছে এদের মধ্যে। আবার কুইনিওডোক্লোর বলে একটা ড্রাগ আছে, যেটা যখন তোদের ওই মেট্রোনিডাজল গ্রুপ অফ ড্রাগ পড়বি তখন আসবে, যেন ইনফেক্টিভ প্যারাসাইট ইনফেকশন, প্রোটোজল ইনফেকশনের জন্য ইউজ করা হয়। কুইনিওডোক্লোর ইজ এন luminal amebocyte বলা হয়, luminal amebocyte that are likely to produce SMON বলে সাবঅ্যাকিউট মাইলোঅপটিক নিউরোপ্যাথি। এটা প্রচুর কেস আছে, কিন্তু আমাদের ইন্ডিয়াতে প্রচুর ইউজ হয়েছে, এমনকি এখনো গ্রামের দিকে একটু যারা কোয়াক প্র্যাকটিস করে তাদের মধ্যে কুইনিওডোক্লোর ড্রাগটা এখনো হয়তো কিছু কিছু জায়গায় ইউজ করা হয়। কিন্তু সেরকম সাবঅ্যাকিউট, যেটা সিরিয়াস অ্যাডভার্স ইফেক্ট একটা, সাবঅ্যাকিউট মাইলোঅপটিক নিউরোপ্যাথি, SMON, সাবঅ্যাকিউট মাইলোঅপটিক নিউরোপ্যাথি, এটার কিন্তু সেরকম রিপোর্টেড কেস খুব একটা পাওয়া যায় না। তাহলে এগুলো কিছুটা হলেও রেসিয়াল ডিফারেন্সের মধ্যে পড়ে, ঠিক আছে। এটা গেল ইয়ে ডিফারেন্স। তাহলে দিস আর দ্য ফ্যাক্টরস, এটা প্রেগনেন্সি, ল্যাকটেশন। আর লাস্ট বাট নট লিস্ট, মানে ইম্পর্টেন্ট জিনিস, সেটা হচ্ছে তাদের এক্সামে কোশ্চেনও আসে, দ্যাট ইজ হোয়াট ইজ ফার্মাকোজেনোমিক্স অ্যান্ড হোয়াট ইজ ফার্মাকোজেনেটিক্স, ঠিক আছে। ফার্মাকোজেনোমিক্স অ্যান্ড ফার্মাকোজেনেটিক্স। তাহলে হোয়াট ইজ ফার্মাকোজেনেটিক্স, যারা এর আগের দিন ক্লাসে ছিলি কেউ বল একটু।
What is pharmacogenetics? And what is pharmacogenetics? Basically মানে বলতে পারি যে ফার্মাকোজেনোমিক্স ফার্মাকোজেনেটিক্স, ঠিক আছে। ফার্মাকোজেনেটিক্সটা বলি প্রথমে, ইট ইজ দ্য স্টাডি অফ জেনেটিক বেসিস অফ ভেরিয়েবিলিটি অফ ইন্ডিভিজুয়াল ড্রাগ রেসপন্স। তো মানেটা কি হলো, ইট ইজ দ্য স্টাডি অফ জেনেটিক বেসিস, হ্যাঁ জেনেটিক বেসিসটা স্টাডি করতে হবে পরে ভেরিয়েবিলিটি অফ ইন্ডিভিজুয়াল ড্রাগ রেসপন্স। কোনো একটা পার্টিকুলার একজন ইন্ডিভিজুয়াল, কোনো একটা হেলদি অ্যাডাল্ট ইন্ডিভিজুয়াল, ঠিক আছে, তাকে কোনো একটা ড্রাগ দেওয়া হলো, 100 জন লোককে দেওয়া হলো একটা গ্রুপ অফ পপুলেশনে। পার্টিকুলার একজনের ক্ষেত্রে অদ্ভুত কিছু ড্রাগ এফেক্ট দেখা গেল, পার্টিকুলার কয়েকজনের ক্ষেত্রে, 100 জনের মধ্যে হয়তো একজন বা 1000 জনে একজন দেখা গেল। এইবার সেই যে রিয়াকশনটা হলো সেটার কারণটা কি সেটা অ্যানালিসিস করার জন্য সেটা আবার জেনেটিক বেসিসটা আমরা স্টাডি করলাম, যে হোয়াট ইজ দ্য জেনেটিক অল্টারেশন, দ্য পার্টিকুলার কোন জিনটা ইজ ডিফারেন্ট ফ্রম আদার্স যেটা এই রিয়াকশনটা তৈরি করলো। তাহলে এই যে স্টাডিটা হলো ইট ইজ কল্ড দ্য ফার্মাকোজেনেটিক স্টাডি। ইট ইজ দ্য স্টাডি, প্রথমে আমি একটা অ্যাটিপিক্যাল রিয়াকশন পেলাম, তারপরে আমি পার্টিকুলার সেই ইন্ডিভিজুয়ালের জেনেটিক বেসিসটা স্টাডি করলাম, হোয়াই ইট ইজ ডিফারেন্ট, হোয়াই দ্য রেসপন্স ইজ ডিফারেন্ট ফ্রম আদার্স, হোয়াই ইট ইজ অ্যাটিপিক্যাল। তাহলে এই অ্যাটিপিক্যাল রেসপন্সের জন্য কোন জেনেটিক ভেরিয়েশন ইজ রেসপন্সিবল সেটা আমি ডিটারমাইন করলাম। মানে প্রথমে এফেক্ট থেকে আমি কজ মানে জেনেটিক কজটা আমি ডিটারমিনেশন করলাম। ইট ইজ কল্ড দ্য ফার্মাকোজেনেটিক্স। অ্যান্ড হোয়াট ইজ ফার্মাকোজেনোমিক্স? ইট ইজ দ্য অ্যাপ্লিকেশন অফ দিস নলেজ। এই যে পার্টিকুলার আমি একটা জেনেটিক বেসিস পেলাম বা পার্টিকুলার একটা জেনেটিক অল্টারেশন, পার্টিকুলার জেনেটিক ভেরিয়েশনটা আমি পেলাম, যেটা একটা পার্টিকুলার এফেক্ট, একটা অ্যাডভার্স এফেক্ট তৈরি করে বা কোনো একটা এফেক্ট তৈরি করে কোনো একটা পার্টিকুলার ড্রাগের এগেইনস্টে, তাহলে সেইটা আমি এবার অ্যাপ্লাই করব। এই যে নলেজটা আমি নিলাম, এই নলেজটা এবার আমি অ্যাপ্লাই করব কোথায়? সেই ড্রাগটা কোনো একটা পার্টিকুলার ইন্ডিভিজুয়ালকে দেওয়ার আগে আমি দেখে নিচ্ছি তার জেনেটিক ভ্যারিয়েশন এই পুরনো জেনেটিক ভ্যারিয়েশনের সাথে ম্যাচ করে কিনা, দিয়ে আমি ড্রাগ ডোজ অ্যান্ড সিলেকশন অফ দ্য ড্রাগ কে আমি আরো প্রিসাইজ করছি। দিস ইজ কল্ড দ্য ফার্মাকোজেনোমিক্স। ইট ইজ দ্য অ্যাপ্লিকেশন অফ দি ফার্মাকোজেনেটিক্যাল নলেজ, যেটা আমি অলরেডি অ্যাকুয়ার করলাম সেটার অ্যাপ্লিকেশনটাই হচ্ছে ফার্মাকোজেনোমিক্স। এবার এটার এক্সাম্পল কি? এটার এক্সাম্পল যদি বলি, ফার্মাকোজেনোমিক্সের প্রচুর এক্সাম্পল আছে, কিন্তু কোনো একটা সময় ফার্মাকোজেনেটিক্স দিয়েই স্টাডি হয়েছিল ব্যাপারটা, ঠিক আছে। যেমন G6PD ডেফিসিয়েন্ট পেশেন্টদের ক্ষেত্রে কিন্তু কতগুলো ড্রাগ অ্যাপ্লাই করা যায় না। G6PD গ্লুকোজ 6 ফসফেট ডিহাইড্রোজিনেস পেশেন্ট, ডেফিসিয়েন্ট পেশেন্ট। গ্লুকোজ 6 ফসফেট ডিহাইড্রোজিনেস কিসের জন্য রেসপন্সিবল? আরবিসির মধ্যে অ্যান্টিঅক্সিডেন্ট হিসেবে কাজ করে, অক্সিডেটিভ স্ট্রেস থেকে আরবিসি কে প্রোটেক্ট করে, তাই তো। তাহলে এইটা যেটা হয় G6PD ডেফিসিয়েন্টদের পেশেন্টদের যদি অক্সিডেটিভ স্ট্রেসে এক্সপোজ করা যায়, ড্রাগ ইনডিউসড অক্সিডেটিভ স্ট্রেসে এক্সপোজ করা যায় G6PD ডেফিসিয়েন্ট পেশেন্টদের ক্ষেত্রে, তাহলে তাদের ক্ষেত্রে হিমোলাইটিক অ্যানিমিয়া হয়। তাহলে এইবার যদি আমি এই যে তাহলে প্রথম কোনো একটা প্রচুর ড্রাগ আছে যেগুলো হচ্ছে হিমোলাইটিক অ্যানিমিয়া করে, যেমন সালফোনামাইড, হাইড্রালাজিন, আইসোনিয়াজেইড, প্রোকেনামাইড, ঠিক আছে। দিস আর দ্য ডিফারেন্ট ড্রাগস দ্যাট আর কজিং হিমোলাইটিক অ্যানিমিয়া ইন দ্য G6PD ডেফিসিয়েন্ট পেশেন্ট। এইবার এই ড্রাগগুলো এইগুলো কোনো একটা স্টাডি থেকে কোনো একটা জায়গা থেকে আমি দেখেছি যে এই পার্টিকুলার ড্রাগগুলো অ্যাপ্লাই করলে হিমোলাইটিক অ্যানিমিয়া হচ্ছে, দিয়ে তারপরে আমি জেনেটিক বেসিস স্টাডি করে দেখলাম যে দিস ইজ রেসপন্সিবল ফর দ্য G6PD ডেফিসিয়েন্ট পেশেন্টস। এইবার এই G6PD ডেফিসিয়েন্ট পেশেন্ট অ্যান্ড এই ড্রাগ এবার কোনো একটা পার্টিকুলার ইন্ডিভিজুয়ালকে, একটা এক্স ইন্ডিভিজুয়ালকে আমি সেই ড্রাগটা অ্যাপ্লাই করে দেয়, সালফোনামাইড, দ্যাট ইজ অ্যান অ্যান্টিবায়োটিক ড্রাগ। সেই অ্যান্টিবায়োটিকটা অ্যাপ্লাই করার আগে আমি তার জেনেটিক বেসিস আমি স্টাডি করে নিলাম যে ইজ দ্যাট ইন্ডিভিজুয়াল ইজ G6PD ডেফিসিয়েন্ট অর নট। যদি G6PD ডেফিসিয়েন্ট হয় তাহলে এই ড্রাগগুলো আমি তার ক্ষেত্রে অ্যাপ্লাই করবো না, বা করলে অনেক কম ডোজে করবো, যাতে হিমোলাইটিক অ্যানিমিয়া অ্যাগ্রাভেটেড না হয় বা ইনডিউস না হয়ে যায়, তাই তো। তাহলে প্রথমে যে নলেজটা আমি পেলাম সেটা ফার্মাকোজেনেটিক নলেজ, অ্যান্ড অ্যাপ্লিকেশনের সময় সেটা হচ্ছে ফার্মাকোজেনোমিক্স।
তাহলে এই যে G6PD ডেফিসিয়েন্টদের পেশেন্টদের ক্ষেত্রে আমি সালফোনামাইড অ্যাপ্লাই করছি না, আমি আইসোনিয়াজিড অ্যাপ্লাই করছি না, হাইড্রালাজিন অ্যাপ্লাই করছি না, তাহলে দ্যাট ইজ দ্য ফার্মাকোজেনোমিক্স। তাহলে এটাই হচ্ছে এবার এটাই বিভিন্ন ড্রাগের ক্ষেত্রে দেখা হয়, যেমন স্পেসিফিক্যালি দিস ড্রাগ আর মেটাবলাইজড বাই দিস এনজাইম। যেমন এই যে এগুলো কি জন্য হয়, ডিক্রিজড অ্যাসিটাইলেশন অফ দিস ড্রাগ। তাহলে এন অ্যাসিটাইল ট্রান্সফারেজ বলে একটা এনজাইমস রয়েছে যেগুলো তোদের ফেজ 2 রিয়াকশনের মধ্যে পড়বে, মেটাবলিজম আর অ্যাবজর্পশন ডিস্ট্রিবিউশন মেটাবলিজম এক্সক্রিশনের মধ্যে ফেজ 2 রিয়াকশনের মধ্যে আসবে অ্যাসিটাইলেশন। ঠিক আছে, যে ডিক্রিজ অ্যাসিটাইলেটিং এনজাইম যেমন এন অ্যাসিটাইল ট্রান্সফারেজ যেরকম থাকবে, তাদের ক্ষেত্রে কিন্তু এই চান্সেসটা আরো বেড়ে যাবে। ঠিক আছে, যেমন সালফোনামাইড, হাইড্রালাজিন এগুলো কিন্তু অ্যাসিটাইলেশনেই মেটাবলাইজড হয়। তাহলে কোনো একটা পার্টিকুলার পেশেন্ট যদি এরকম ডিক্রিজ অ্যাসিটাইলেশন উইথ জি, ঠিক আছে, তাহলে এই যে ফার্মাকোজেনেটিক্স এরকম প্রচুর ইয়ে আছে, যেমন ধর ডাইহাইড thiopurine methyl transferase. These are a drug that is responsible for converting বা বলতে পারিস or degrading 6-mercaptopurine, azathioprine, thioguanine. These are the immunomodulator drugs. ঠিক আছে, thiopurine methyl dihydropyrimidine dehydrogenase, that is also a drug that is responsible for metabolism of capecitabine. ঠিক আছে, এরকম অনেকগুলো এরকম এক্সাম্পল আছে। কিছু কিছু ফার্মাকোজেনোমিক বা ফার্মাকোজেনেটিক্সের যে ড্রাগ ভ্যারিয়েবিলিটি, মানে জেনেটিক রিজনের জন্য ড্রাগ মেটাবলাইজিং এনজাইমের যে ডিফারেন্সিয়েশন হয়, যেমন সিওআইপি, ডিফারেন্ট সিওআইপি এনজাইমস, তারপর যে ড্রাগ অ্যাকশন ভ্যারি করে বা থেরাপিউটিক রেসপন্স ভ্যারি করে, সেগুলো একটু দেখে রাখবি, কয়েকটা এক্সাম্পল অন্তত। ঠিক আছে, ফার্মাকোজেনেটিক্স জেনোমিক্স ইট ইজ ইম্পর্টেন্ট ছিল। আর এর মধ্যে ট্যাকিফাইল্যাক্সিসটা অবশ্যই দেখবি আজকে। ঠিক আছে, ট্যাকিফাইল্যাক্স, হোয়াট ইজ দ্য মিনিং অফ ট্যাকিফাইল্যাক্স? টলারেন্স মানে কি? হোয়াট ইজ দ্য মিনিং অফ টলারেন্স? পড়েছিস? পড়ানো তো হয়েছে। When higher amount of the drug is required to produce a given therapeutic response. এবার কিভাবে হয় এই টলারেন্সটা প্রোডাকশন? একটা হতে পারে ন্যাচারাল টলারেন্স, একটা হতে পারে অ্যাকুয়ার্ড টলারেন্স। ন্যাচারাল টলারেন্স যেমন বললাম স্পেসিফিক হতে পারে। যদি স্পেসিফিক কিরকম হতে পারে, যেমন বললাম এই যে র্যাটস অ্যান্ড মাইস। র্যাবিটস হচ্ছে স্পেসিফিক্যালি টলারেন্ট টু effect of atropine, mydriatic effect of atropine, mydriatic effect, not other effect, mydriatic effect of atropine। চোখে যদি দেওয়া হয়, ড্রপ দেওয়া হয়, তাহলে পিপুলারি ডাইলেটেশন সেরকম হবে না। র্যাটস অ্যান্ড মাইস স্পেসিফিক্যালি দে আর রেজিস্ট্যান্ট টু এফেক্ট অফ ডিজিটালিসের এফেক্টের থেকে রেজিস্ট্যান্ট থাকে। ঠিক আছে, র্যাটস অ্যান্ড মাইস। এরকম আরো কিছু স্পেসিফিক, যেমন ব্ল্যাকস অ্যান্ড মঙ্গলস। ব্ল্যাকসরা is resistant to mydriatic action of the atropine and other sympathomimetic drugs. মঙ্গলসরা কিন্তু সেরকম নয়, মঙ্গলসের ক্ষেত্রে কমে হয়ে যায়, অল্প দিলেই হয়ে যায়। আফ্রো ক্যারিবিয়ান অ্যান্ড ব্ল্যাকস, দে আর মোর রেজিস্ট্যান্ট টু অ্যান্টিহাইপারটেনসিভ এফেক্ট অফ বিটা ব্লকার্স। বিটা ব্লকার্সের অ্যান্টিহাইপারটেনসিভ এফেক্ট সেরকম এদের দেখা যায় না। তাহলে দে আর ন্যাচারাল টলারেন্ট টু দিস ড্রাগ এফেক্টস। আর যেটা অ্যাকুয়ার্ড টলারেন্স কাদের ক্ষেত্রে দেখা যায়? ডিউ টু প্রলং ইউজ, অনেক দিন ধরে পার্টিকুলার কোনো একটা ড্রাগ ইউজ হয়ে যাচ্ছে, প্রলং ইউজ। আর ডিউ টু আরেকটা কিসের ইউজের জন্য হয়? ইন্টেন্সিভ ইউজ, অনেক দিন ধরে হাই ডোজে ইউজ করা হয়েছে, সেটা সব কারণে কন্টিনিউড প্রেজেন্স অফ দ্য ড্রাগ পার্টিকুলারলি ফেভার্স দ্য ডেভেলপমেন্ট অফ দি রেজিস্ট্যান্স ইউজ করা হয় অ্যান্টিমাইক্রোবিয়ালসের ক্ষেত্রে। এদের ক্ষেত্রে ইউজ করা হয় টলারেন্স। ঠিক আছে, continued presence of the drugs helps in developing tolerance সবসময়। আর মোর প্রিভ্যালেন্ট, যে কোনো ড্রাগের কন্টিনিউড প্রেজেন্সে টলারেন্স ডেভেলপ করতে পারে। বাট যেগুলো খুব এভিডেন্ট, খুব কমনলি দেখা যায় কাদের ক্ষেত্রে, খুব ইজিলি দেখা যায় যেগুলো সিএনএস ডিপ্রেশন ড্রাগের ক্ষেত্রে, বা এনি ড্রাগ দ্যাট এফেক্ট দ্য সিএনএস। কিরকম? অনেক দিন ধরে বেনজোডায়াজেপিন নিয়ে যাচ্ছে ফর ইনসোমনিয়া, লাস্টের দিকে সেই ডোজে আর কাজ হচ্ছে না। তখন আগে হয়তো 0.25 মিলিগ্রাম অ্যালপ্রাজোলামে তার ঘুম চলে আসতো, এখন 0.5 মিলিগ্রামের নিচে নিলে কিন্তু আর ঘুম আসছে না, ইনসোমনিয়াতে কাজ হচ্ছে না। দ্যাট ইজ ডিউ টু ডেভেলপমেন্ট অফ দ্য টলারেন্স এগেইনস্ট বেনজোডায়াজেপিন অ্যাকশন।
because a particular individual may be used alprazolam for prolonged time in insomnia, যেন এটা কমন হয় সিএনএস ডিপ্রেশন ড্রাগের ক্ষেত্রে। যেমন ধর মরফিন যদি অনেকদিন ধরে কেউ অ্যানালজেসিক পারপাসে ইউজ করে যায়, কদিন পরে তার কিন্তু অ্যানালজেসিক এফেক্টটা থাকে না, কমে যায়। খুব ব্যথা, কদিন মরফিন ইউজ করলো, তারপরে খুব ব্যথা হলো, তা আর কিন্তু কাজ নাও করতে পারে মরফিন। ক্লোরপ্রোমাজিন ইজ এ পার্টিকুলার ড্রাগ দ্যাট ইজ অ্যান্টিসাইকোটিক ড্রাগ। তার এগেনস্টে যে সিডেটিভ অ্যাকশন ছিল সেটা কিন্তু কিছুদিন ইউজ করার পর আর থাকে না, অনেকটাই কমে যায়, অনেকটাই হ্যাম্পার্ড হয়ে যায়। ঠিক আছে, এইরকম। এবার কি সবসময় কি একটা ড্রাগের কমপ্লিট টলারেন্স ডেভেলপ করে? না, পার্শিয়াল টলারেন্সও ডেভেলপ করতে পারে। যখন ওপিওয়েড ড্রাগ পড়ানো হবে তখন দেখবি মরফিন অর এনি আদার ওপিওয়েড ড্রাগসের ক্ষেত্রে সমস্ত এফেক্টের টলারেন্স চলে আসে, বাট মিওসিস মানে ওপিওয়েড ড্রাগ যদি অ্যাপ্লাই করা হয়, হাই ডোজে অ্যাপ্লাই করা হয়, টক্সিক ডোজে, দে আর প্রডিউসিং মিওসিস, মানে পিউপিল ছোট হয়ে যায়। ঠিক আছে, মিওসিস অ্যান্ড কনস্টিপেশন, দিস আর দ্য টু এফেক্ট। সেখানে কিন্তু টলারেন্স ডেভেলপ হয় না, কন্টিনিউ ইউজ করে গেলেও তার এগেনস্টে কোনো টলারেন্স হয়, মিওসিস অ্যান্ড কনস্টিপেশন। ক্লোরপ্রোমাজিন যেমন, দ্যাট ইজ অ্যান অ্যান্টিসাইকোটিক ড্রাগ, এর সিডেটিভ এফেক্টের এগেনস্টে কিন্তু টলারেন্স ডেভেলপ হয়ে যায়, বাট অ্যান্টিসাইকোটিক এফেক্ট কিন্তু টলারেন্স তৈরি করে না। ফেনোবারবিটন, দ্যাট ইজ অ্যান বারবিচুরেট গ্রুপ অফ ড্রাগ, এরও সিডেটিভ অ্যাকশনের এগেনস্টে টলারেন্স তৈরি হয়ে যায় কন্টিনিউড ইউজে, বাট নট এগেইনস্ট দ্য অ্যান্টি এপিলেপটিক অ্যাকশন অর অ্যান্টি কনভালসিভ অ্যাকশনের এগেনস্টে কিন্তু টলারেন্স ডেভেলপ হয় না। ঠিক আছে, এবার পার্শিয়াল টলারেন্স, এবার হচ্ছে ক্রস টলারেন্স। হোয়াট ইজ দ্য মিনিং অফ ক্রস টলারেন্স? when tolerance is developed against two pharmacologically related drugs. Pharmacologically যেমন সিএনএস ডিপ্রেশন ড্রাগ যদি বারবিচুরেটের এগেইনস্টে টলারেন্স ডেভেলপ করে, তাহলে দেয়ার ইজ চান্সেস অফ ডেভেলপিং টলারেন্স এগেইনস্ট দ্য সিডেটিভ অ্যাকশন অফ মরফিন অলসো। more close the drugs are, more tolerance, more complete the tolerance. তার মানে সেম গ্রুপের ক্ষেত্রে কিন্তু টলারেন্সের চান্সেসটা, ক্রস টলারেন্সের চান্সেসটা অনেকটাই বেশি। মানে মরফিনের এগেনস্টে যদি সিডেটিভ অ্যাকশনে টলারেন্স ডেভেলপ করে, তাহলে কিন্তু মরফিনের সেম গ্রুপের ওপিওয়েড, অন্য এনি টাইপ অফ ওপিওয়েড গ্রুপের এগেনস্টে টলারেন্স ডেভেলপ করার চান্সেসটা কিন্তু অনেক হাই। ঠিক আছে, এটাকে বলা হয় একটা বললাম কমপ্লিট টলারেন্স, একটা বলা হয় পার্শিয়াল টলারেন্স। এর আগেটা যেমন বললাম পার্শিয়াল টলারেন্স, এটা কমপ্লিট টলারেন্স। আর এর এগেনস্টে ইয়েটা কি, হোয়াট ইজ দ্য রিজন বিহাইন্ড ডেভেলপিং টলারেন্স? কি কি হতে পারে? একটা হচ্ছে ইনক্রিজ ইন দ্য ড্রাগ মেটাবলিজম অর ড্রাগ ডিসপোজিশন ফ্রম দ্য সাইট অফ অ্যাকশন। ড্রাগটা যেখানে কাজ করছিল সেখান থেকে ড্রাগটা কম পৌঁছাচ্ছে, সেখানে থেরাপিউটিক কনসেন্ট্রেশন অ্যাচিভ করতে পারছে না ফর পার্টিকুলার জায়গায়, সেখান থেকে ড্রাগটা কোনোভাবে ক্যারি করে বার করে দিচ্ছে, হয় কোনো ট্রান্সপোর্টার দিয়ে বেরিয়ে যাচ্ছে, অথবা ড্রাগ মেটাবলিজম বেশি হচ্ছে। দিস আর দ্য ফ্যাক্টরস। আর কি ফ্যাক্টর হতে পারে? রিসেপ্টরের প্রবলেম। রিসেপ্টরে একটা হচ্ছে ফার্মাকোকাইনেটিক পাথওয়ে, একটা ফার্মাকোডাইনামিক পাথওয়ে। রিসেপ্টরে কি বলতে, রিসেপ্টর ইন্টারনালাইজেশন, রিসেপ্টরগুলো ইন্টারনালাইজেশন মানে সেলের ভেতরে ঢুকে যেতে পারে। receptor degradation is increased, receptor internalization and reduced receptor expression. These are the pharmacodynamic mechanism of action against developing tolerance. কোন একটা পার্টিকুলার ড্রাগের এগেইনস্টে টলারেন্স ডেভেলপ করে এই কটা কারণে। একটা ফার্মাকোকাইনেটিক কারণে হতে পারে, ইনক্রিজ ইন দ্য ড্রাগ মেটাবলিজম, রিডিউসড অ্যামাউন্ট অফ ড্রাগ ইজ রিচড অ্যাট দ্য সাইট অফ অ্যাকশন, আর একটা হতে ফার্মাকোডাইনামিক রিজন। ফার্মাকোডাইনামিক রিজন কি হতে পারে? একটা হচ্ছে ড্রাগ এই রিসেপ্টর ইন্টারনালাইজেশন, receptor degradation is increased, receptor internalization is increased and receptor expression is decreased. আর লাস্ট সেটা হচ্ছে ট্যাকিফাইল্যাক্সিস। হোয়াট ইজ দ্য মিনিং অফ ট্যাকিফাইল্যাক্সিস? ফাইল্যাক্সিস মানে, ফাইল্যাক্সিস মিন্স রেজিস্ট্যান্স, অ্যান্ড ট্যাকিকার্ডিয়া মানে কি? ট্যাকি মানে কি? ট্যাকি মানে বেশি, বেশি তো অনেক র্যাপিড, তাড়াতাড়ি। তো ঘড়িতে থাকে না ক্রোনোগ্রাফগুলোতে ট্যাকিমিটার সাইডে পেরিফেরিতে, ট্যাকিমিটার, তাহলে ওটা মানে এই, তাহলে ট্যাকিফাইল্যাক্সিস, র্যাপিড ডেভেলপমেন্ট অফ টলারেন্স। when a drug is applied in quick succession at a dose, তাহলে তার এগেইনস্টে যদি টলারেন্স ডেভেলপ করে যায়, দ্যাট ইজ কল্ড দ্য ট্যাকিফাইল্যাক্সিস, র্যাপিড ডেভেলপমেন্ট অফ টলারেন্স টু এ পার্টিকুলার ডোজ অফ ড্রাগ when it is applied in quick succession.
খুব অল্প কাদের ক্ষেত্রে এটা দেখা যেতে পারে, ড্রাগ দ্যাট আর অ্যাক্টিং ইনডাইরেক্টলি অ্যাক্টিং ড্রাগ মানে যেমন ধর এফেড্রিন ইট ইজ অ্যান নন সিলেক্টিভ সিম্প্যাথোমাইমেটিক ড্রাগ। এফেড্রিন কিভাবে কাজ করে, এফেড্রিন ইনক্রিজিং দ্য রিলিজ অফ নরএপিনেফ্রিন ফ্রম দ্য নার্ভ এন্ডিং, তারপরে নার্ভ এন্ডিংয়ে যতক্ষণ নরএপিনেফ্রিন স্টোরড রয়েছে ততক্ষণ পর্যন্তই কাজ করবে, এফেড্রিন কাজ করবে। যেইটা এক্সস্টেড হয়ে যাবে, মানে যেটা তো স্টোরড ভেসিকলসের মধ্যে থাকে, কিছু ভেসিকলসের মধ্যে, ভেসিকলসগুলো যদি সিক্রেট করে করে এক্সস্টেড হয়ে যায় তখন কিন্তু এফেড্রিন দিলেও আর কাজ হবে না, বিকজ এফেড্রিন ক্যান নট মেক সিক্রেশন অর ক্যান নট মেক এক্সক্রিশন, বলতে পারিস exocytosis of these vesicles, because there is no more norepinephrine in the nerve endings. তাহলে কি হবে, যদি রিপিট সাকসেশনে ড্রাগ দেওয়া হয়, এফেড্রিন দেওয়া হয়, ইনডাইরেক্টলি অ্যাক্টিং সিম্প্যাথোমাইমেটিক ড্রাগ দেওয়া হয়, তাহলে দেয়ার র্যাপিড রিডাকশন ইন দ্য থেরাপিউটিক রেসপন্স। দিস ইজ ইনডাইরেক্টলি অ্যাক্টিং ড্রাগের ক্ষেত্রেই ট্যাকিফাইলাক্সিসটা দেখা যায়, দ্যাট ইজ ইম্পর্টেন্ট, এবং যেটা এক্সামে তোদের ইয়েও আসে, ফার্মাকোজেনেটিক্স জেনোমিক্স যেরকম আসে সেরকম ট্যাকিফাইলাক্সিসও আছে, টলারেন্সও আছে।